হ্যালো এইচএসসি 2026 ব্যাচ মার্কেটিং দ্বিতীয় পত্রের এমসিকিউতে সর্বোচ্চ কমন পেতে চাইলে আজকের ক্লাসটা তোমার জন্য। এই একটা ক্লাসে টপ যে 200 এমসিকিউ আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের কোন এমসিকিউগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই এমসিকিউগুলো নিয়ে আপনাদের এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই ক্লাসটা A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত করলে আপনি এই যে এমসিকিউ এর সাথে আপনি নিজে আরও 200 এমসিকিউ সলভ করতে পারবেন। ঠিক আছে, তো এই ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন, কারণ প্রত্যেকটা অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা একটু শুরু করি। দেখেন, প্রথমে আপনাদের যে বিপণন পরিচিতি যে প্রথম অধ্যায়টা আছে, এই অধ্যায়ের যে টপ যে আপনাদের প্রশ্নগুলো, টপ যে এমসিকিউগুলো, সেই এমসিকিউগুলো আপনাদের এইখানে দেওয়া। তো এই এমসিকিউ করলে এই রিলেটেড যত এমসিকিউ আছে আপনি সলভ করে আসতে পারবেন। ঠিক আছে, তো আমরা প্রথম থেকে শুরু করি। দেখেন, এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা কত বোর্ডে আসছে। তো বলা আছে প্রথমে বিপণনের জনককে। ঠিক আছে, বিপণনের জনককে, এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাইলে বিপণনের জনক কি? ফিলিপ কটলার। কে? ফিলিপ কটলার। এইটা আমরা জানি, আমাদের বই যখন আমরা এই অধ্যায়টা পড়া শুরু করি, এই অধ্যায়ের প্রথমেই দেখবেন আপনাদের বিপণনের যে ধারণা, যে পরিচিতি যে চ্যাপ্টার আছে, ওইখানে আপনাদের এটা সুন্দরভাবে এর নাম, মানে এই ফিলিপ কটলারের নামে এটা আছে, টোটাল A to Z দেওয়া আছে। ঠিক আছে, এরপরেরটা আমরা যাই। ক্রেতা সন্তুষ্টি কি? ক্রেতা সন্তুষ্টি জিনিসটা কি? পণ্য থেকে প্রাপ্ত সুবিধা, আনন্দ ও হতাশার অনুভূতি, নাকি বিভিন্ন পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপন, নাকি লাভজনকভাবে বিক্রয় সম্পাদন। এখন আমাদের প্রশ্নে দেখেন কি বলা আছে, ক্রেতা সন্তুষ্টি। তার মানে সবার আগে বুঝতে হবে ক্রেতা ভ্যালু কি এবং ক্রেতার সন্তুষ্টি কি। আগে যদি তুমি ভ্যালু বুঝতে পারেন তাহলে আপনি সন্তুষ্টি অবশ্যই বুঝতে পারবেন। ভ্যালু জিনিসটা কি? আপনি একটা পণ্য বা একটা সেবা থেকে যে সুবিধাগুলো পাবেন সেটাকে বলা হয় আপনার ভ্যালু। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? ভ্যালু। এখন আপনি একটা পণ্য থেকে যেটা আশা করছেন সেটার থেকে যদি আপনি বেশি কিছু পান, সেটা হচ্ছে কি? সন্তুষ্টি। তার মানে সাপোজ আপনি একটা ফোন কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ফোন। এখন একটা ফোন যখন আপনি কিনবেন, এই ফোনের দেখবেন অনেক ডিটেলস দেওয়া থাকে। কি দেওয়া থাকে? যেমন আমাদের এই ফোনে কত জিবি র্যাম থাকে, কত জিবি রম থাকে, এটার ব্যাটারি কত, এটা আমাদের কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে, এটা 4G কি 5G, এরকম নানান ডিটেলস দেওয়া থাকে না? তো এই যে জিনিসগুলো দেওয়া থাকে, এই যে ফোন থেকে আমি পাবো, একটা ফোনের দাম কত? সাপোজ আমরা 15,000 টাকাই ধরি। তো 15,000 টাকা যে একটা ফোনের দাম, এই 15,000 টাকা থেকে আমি যে সুবিধাগুলো পাচ্ছি, এটা হচ্ছে আমার ভ্যালু। এটা কি আমার ভ্যালু? এবং এই ফোনটা থেকে আমি যা আশা করছিলাম, আমি আশা করছিলাম কি এইটা, যে এই ফোনটা 4 ঘন্টা মতো চলবে। ঠিক আছে, কিন্তু এখন এই ফোনটা দেখি ব্যাটারি ব্যাকআপ হিসাবে এইটা আমি 5 ঘন্টার বেশি পাচ্ছি। কি হচ্ছে? আমি 5 ঘন্টার বেশি পাচ্ছি। তাহলে কি আমি এখানে সন্তুষ্ট হচ্ছি না? আমি সন্তুষ্ট হচ্ছি। এইটাকে বলা হয় আমাদের ক্রেতা সন্তুষ্টি। তাইলে আমাদের বলা আছে ক্রেতার সন্তুষ্টি জিনিসটা কি? পণ্য থেকে প্রাপ্ত সুবিধা, নাকি আনন্দ ও হতাশার অনুভূতি, নাকি হচ্ছে বিভিন্ন পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপন। নিচের কোনটি সঠিক? আনন্দ ও হতাশার অনুভূতি। তার মানে এই প্রাপ্ত থেকে যে সুবিধাটা আমরা পাইতাম, এইটা হচ্ছে আমার ভ্যালু। এটা কি আমার ভ্যালু। এটাকে কি বলা হয়? ভ্যালু বলা হয়। আচ্ছা, এরপরেরটা দেখি, বিপণন ক্রেতাদের জন্য কি তৈরি করে? কি বললাম? বিপণন ক্রেতাদের জন্য কি তৈরি করে? পণ্য তৈরি করে, ভ্যালু তৈরি করে, উপযোগ তৈরি করে, নাকি সেবা তৈরি করে? অবশ্যই বিপণন ভ্যালু তৈরি করে। কি তৈরি করে? ভ্যালু তৈরি করে। এরপরেরটা দেখেন, বিপণন ক্রেতাদের জন্য কি তৈরি করে? দেখেন, এটা আবার সেম প্রশ্ন আসছে, তাই না? তো বিপণন ক্রেতাদের জন্য কি তৈরি করে? ভ্যালু তৈরি করে। এখানে কি বলা আছে দেখেন, ভোক্তাদের জন্য সন্তুষ্টি বিধান, ভোক্তাদের জন্য পণ্য উৎপাদন, ভোক্তাদের জন্য পণ্য উন্নয়ন, নাকি ভোক্তাদের নিকট পণ্য বন্টন। ভোক্তাদের ক্রেতা আছে, ভোক্তাদের সন্তুষ্টি বিধান। তার মানে আমাদের বিপণন ক্রেতাদের কি করে? সন্তুষ্টি। আরেকটা জিনিস মনে রাখবেন, বিপণনের প্রধান কাজ হচ্ছে ক্রেতা সন্তুষ্ট করা, তার মানে ক্রেতার সন্তুষ্টি করা। ঠিক আছে, তার মানে ভোক্তাদের সন্তুষ্টি বিধান। এরপরেরটা আমরা যাই, ক্রেতা ভ্যালু কি? কি বলা আছে? ক্রেতা ভ্যালু কি? আনন্দ ও ক্রেতার অনুভূতি, পণ্যের মূল্য, ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক, নাকি প্রাপ্ত সুবিধা ও ব্যয়ের পার্থক্য। ক্রেতা ভ্যালু, এই যে কি প্রাপ্ত সুবিধা ও ব্যয়ের পার্থক্য, প্রাপ্ত সুবিধা ও ব্যয়ের পার্থক্যকে কি বলা হয়? ক্রেতা ভ্যালু বলা হয়। আমি একটু আগে আপনাদের এইটা বুঝাইলাম। তার মানে একটা পণ্য থেকে যে সুবিধাগুলো আমি পাবো, ওইটাকে বলা হবে আমার কি? ক্রেতা ভ্যালু। এবং ওই যে জিনিসটা আমি চাইছি তার থেকে আমি ভালো কিছু পাচ্ছি, এই জিনিসটাকে আমার কি বলা হবে? ক্রেতা সন্তুষ্টি বলা হবে।
এরপরেরটা যাই, বিপণনের ভাষায় বাজার কি? কি বলা আছে? বাজার। বাজার কাকে বলে? বর্তমান ক্রেতা, সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বলা হয় বাজার। কি বললাম? বর্তমান ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বলা হয় বাজার। তার মানে বর্তমানে যারা অলরেডি বাজারের সদস্য আছে, যারা পণ্য কেনা বেচা করতেছে এবং ভবিষ্যতেও যারা করবে, তাদের সমষ্টিকে কি বলা হয়? বাজার বলা হয়। এই বাজার কাকে বলে এটা কিন্তু ক দাগের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর একটা কথা আপনাদের বলি, এমসিকিউ ক্লাস করার আগে আমাদের বেসিক একটা ক্লাস দেওয়া হয়েছে, ঠিক আছে? ওই বেসিক ক্লাসটা আগে ক্লিয়ার করবেন, দেন এসে এই এমসিকিউটা করবেন, তাইলে আপনার কী হবে? বুঝতে সুবিধা হবে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আপনি আগের থেকেই পারবেন, ঠিক আছে? কারণ এইগুলো সব সুন্দরভাবে আপনাদের ওই বেসিক ক্লাসে A to Z কভার করানো। আচ্ছা, এরপরেরটা আমরা যাই, কোন যুগে বিজ্ঞাপনের ব্যবহার ও গুরুত্ব বৃদ্ধি পায়? কি বলছে? কোন যুগে বিপণনের ব্যবহার এবং গুরুত্ব বৃদ্ধি পায়? এটা হচ্ছে বিক্রয় যুগে। কোন যুগে? বিক্রয় যুগে। বিক্রয় যুগে কি হয়? বিজ্ঞাপন এবং আমাদের যে গুরুত্ব এটা বৃদ্ধি পাবে। এখন বিজ্ঞাপন কেন বিক্রয় যুগে বৃদ্ধি পাবে? আপনার পণ্যদ্রব্য আপনি বিক্রয় করবেন, এখন বিক্রয় করতে গেলে কি আপনার বিজ্ঞাপনের প্রয়োজন হবে, এই জন্য এটা বিক্রয় যুগের সাথে রিলেটেড। এরপরেরটা দেখেন, বিক্রয় যুগে বৃহদায়তন উৎপাদনের ফলে সম্ভব হয়েছে। কি কি সম্ভব হয়েছে আমরা একটু দেখি। ভোক্তা সচেতনতা সৃষ্টি, প্রযুক্তির উন্নয়ন, তারপরে হচ্ছে আমাদের বলা আছে উৎপাদন ক্ষমতা বাড়া। কি বলছে? বিক্রয় যুগে। তার মানে বিক্রয় যুগে কি হয়েছে? প্রযুক্তির উন্নয়ন হয়েছে, রাইট। ভোক্তার বলা আছে উৎপাদন ক্ষমতা বাড়া, এইটাও হয়েছে। ভোক্তার সচেতনতা সৃষ্টি, এইটা আমাদের হয়নি। সচেতন ভোক্তা তার আগের থেকেই হয়েছে, তার মানে এটা 2 ও 3 রাইট অ্যান্সার। ওকে, এরপর একটা দেখেন, পণ্য বিপণনের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় কোনটির উপর? পণ্য বিপণনের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় কোনটির উপর? বিজ্ঞাপনের উপর, ক্রেতার সন্তুষ্টির উপর, উৎপাদনের উপর, নাকি ক্রয় ক্ষমতার উপর? ক্রেতার সন্তুষ্টির উপর। এই যে রিলেটেড প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলোই কিন্তু মূলত পরীক্ষায় আপনাদের আসে, ঠিক আছে? পণ্যের উপযোগ নিঃশেষকারী, তার মানে একটা পণ্য, এই পণ্যের উপযোগ, উপযোগ বলতে কি বোঝায়? যেমন স্থানগত উপযোগ, তারপরে সময়গত উপযোগ, তারপরে হচ্ছে আমাদের সত্যগত উপযোগ, ঠিক আছে? এই যে উপযোগগুলো, এই উপযোগ সর্বশেষ মানে একদম নিঃশেষ করে কে ব্যবহার করে, মানে একদম শেষ পর্যন্ত যায় কার কাছে? ভোক্তার কাছে যায়। কার কাছে যায়? ভোক্তার কাছে যায়। তাহলে সঠিক উত্তর কী হবে আমাদের? ভোক্তা। কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে আমাদের কি বলা হয়? প্রয়োজন মনে হয়। কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতিকে আমাদের প্রয়োজন মনে হয়। যেমন আমার এখন একটা আইসক্রিম খাইতে ইচ্ছা করছে। কি খাইতে ইচ্ছা করতেছে? আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে। এখন এই আইসক্রিমটা আমি এখন যে আমার যে ইচ্ছা করতেছে যেটা, এইটাকে আমার বলা হয়েছে প্রয়োজন, ঠিক আছে? এটাকে কি বলা হয়? আমার প্রয়োজন। আরেকটা আছে অভাব, আরেকটা কি আছে? চাহিদা, আরেকটা হচ্ছে কি? সেবা। তাহলে আমাদের প্রয়োজন রাইট অ্যান্সার। এরপর একটা ভোক্তা সন্তুষ্টি বিধানের জন্য যা প্রদান করা হয় তাকে কি বলা হয়? ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য যা প্রদান করা হয় তাকে কি বলা হয়? বলা আছে এই জায়গায় বিনিময় অর্পণ, ভ্যালু সন্তুষ্টি, মূল্য, নাকি বাজার? নিচের কোনটি সঠিক? বিনিময় অর্পণ। কোনটি? বিনিময় অর্পণ। আগে আমরা উদ্দীপকটা পড়ি। বলা আছে জনাব হাদি পরিকল্পনা অনুযায়ী সব বিপণন কার্যক্রম বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ করেন। বর্তমানে ব্যবসায়ের আরও উন্নয়নের জন্য তিনি ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহ করেন। এছাড়াও তিনি SMS, ফেসবুক ও টুইটারের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে ভোক্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন। এখন আমাদের প্রশ্নে বলছে জনাব হাদির কর্মকাণ্ডে প্রাথমিক পর্যায়ে কোন পর্যায়ে? প্রাথমিক পর্যায়ে বিপণন বৈশিষ্ট্যের কোন প্রক্রিয়াটি, সে কোন ধরনের প্রক্রিয়া এখানে ফুটে উঠছে? এটা কোন ধরনের প্রক্রিয়া? ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, ঠিক আছে? কি প্রক্রিয়া? ব্যবস্থাপীয় প্রক্রিয়া। ওকে, শিল্প বিপ্লব সংগঠিত হয় কোথায়? ইংল্যান্ডে। কোথায় হয়? ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে। তো ইংল্যান্ডে এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত হয় এটা কি আমরা জানি? এটা হচ্ছে 1850 থেকে 1950, ঠিক আছে? 1850 থেকে 1950। আচ্ছা, এরপরেরটা দেখি, বিপণনের মৌলিক ধারণা কোনটি? কি বলছে? বিপণনের মৌলিক ধারণা উৎপাদন, সঞ্চয়, বিনিময়, নাকি ভোগ? বিপণনের সাথে সবসময় বিনিময়ের সম্পর্ক। কিসের সম্পর্ক? বিনিময়ের সম্পর্ক।
এরপরেরটা আসছি, কোন সাল থেকে শিল্প বিপ্লব যুগ শুরু? কোন সাল থেকে শিল্প বিপ্লব যুগ শুরু? এটা হচ্ছে 1950, ঠিক আছে, 1950 সাল। কিন্তু এটা শুরু হয় মূলত 1850 থেকে 1950 সাল, ঠিক আছে এইটা। তো যেহেতু এখানে 1950 আছে সেহেতু আমরা 1950 অ্যান্সার দিতে পারবো। ভ্যালু কি বলছে? ভ্যালু পণ্য থেকে প্রাপ্ত সুবিধা, আনন্দ, হতাশার অনুভূতি, কোনো কিছু প্রদানের মাধ্যমে কিছু গ্রহণ, নাকি বিভিন্ন পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপন। কোনটা? ভ্যালু জিনিসটা কি? পণ্য থেকে যে প্রাপ্ত সুবিধাটা আমরা পাবো। সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রয়োজনের প্রভাব, মানে প্রয়োজনের বাস্তব প্রকাশকে কি বলা হয়? তার মানে এখানে কি বলছে? সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রয়োজনের বাস্তব যে প্রকাশ সেটাকে আমাদের কি বলে? অভাব বলে, চাহিদা বলে, লেনদেন বলে, নাকি বাজার বলে? বাজার তো কখনোই বলবে না, লেনদেনও না। এটা চাহিদা নাকি অভাব? নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে আমাদের অভাব। তার মানে একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতিকে বলা হয় প্রয়োজন, এবং সংস্কৃতি এবং আমাদের যে ব্যক্তিত্ব দ্বারা আছে প্রয়োজন বাস্তব প্রকাশকে কি বলা হয়? অভাব। কারণ কি? অভাব জিনিসটা কেমন? আমাদের সংস্কৃতি, সাপোজ আমাদের সংস্কৃতি, আমরা মাছে ভাতে বাঙালি। এখন বাইরের দেশের যে সংস্কৃতি, তারা যেমন ফাস্টফুডগুলো এইগুলো খেয়ে তারা অভ্যস্ত, ঠিক আছে, আমরা ওইগুলো খেয়ে এইভাবে অভ্যস্ত না। এই যে সংস্কৃতির মাধ্যমে যেটার হয় আর কি, ওইটাকে আমাদের কি বলা হয়? অভাব বলা হয়। বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? ভ্যালু সৃষ্টি করে। বিপণন কোন ধরনের প্রক্রিয়া? বিপণন এটা হচ্ছে সামাজিক প্রক্রিয়া, রাইট, মানবিক প্রক্রিয়া, কিন্তু এটা ব্যবস্থাপকীয় প্রক্রিয়া না, ঠিক আছে, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া না। তাইলে আমাদের সঠিক উত্তর 1 ও 2। আচ্ছা, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আপনাদের সারপ্রাইজটা কি? আপনাদের একটা কোর্স, মানে অ্যাডমিশনের জন্য সি ইউনিটের, এটা মানে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আপনাদের কমার্সের একটা কোর্স হতে চলছে। তো এইখানে আপনাদের এই যে হচ্ছে আমাদের সকল টিচার প্যানেল, ঠিক আছে। তো এই যে কোর্সে আমাদের যেমন একটা আমাদের পেইড ব্যাচের যত স্টুডেন্ট আছে তারা যেমন সাপোর্ট পাইছে, এই যে আমরা ফ্রি যেভাবে সাপোর্ট আপনাদের দিচ্ছি, এর থেকে বেস্ট সাপোর্ট আমরা আপনাদের অ্যাডমিশনে দিব, ঠিক আছে। তো এইটা সম্পর্কে জানতে, মানে এইটা সম্পর্কে আপনাদের যাবতীয় ডিটেলস লাগলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, এরপরেরটা দেখি আমরা, দ্বিতীয় অধ্যায় বিপণন পরিবেশটা একটু দেখি। কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান? আমরা জানি বিপণন পরিবেশ, বিপণন পরিবেশ, এই বিপণন পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে ভাগ করা যায়। একটা ব্যষ্টিক পরিবেশ, আরেকটা হচ্ছে কি? সামষ্টিক পরিবেশ। এই ব্যষ্টিক বলতে অভ্যন্তরীণটাকে বোঝায়, ব্যষ্টিক বলতে অভ্যন্তরীণটাকে বোঝায়, সামগ্রিক বলতে টোটাল সামগ্রিক, ওইটা নিয়ে আমাদের সামগ্রিকটাকে বোঝানো হয়। তো একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ এবং একটা কি পরিবেশ? সামষ্টিক পরিবেশ। এখন উদ্দীপকে আমার প্রশ্নে কি বলছে? কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান? কোম্পানি, প্রযুক্তি, ধর্মবিশ্বাস, নাকি জনসংখ্যা? তার মানে ব্যষ্টিক পরিবেশ এটা আমাদের কি হবে? অভ্যন্তরীণ হবে। অভ্যন্তরীণের ভিতরে আমার কি আছে? কোম্পানি আছে, প্রযুক্তি। এখন প্রযুক্তি যেটা, এটা আমাদের সামষ্টিক পরিবেশ। ধর্মবিশ্বাস এটাও সামষ্টিক পরিবেশ, জনসংখ্যাও সামষ্টিক পরিবেশ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? কোম্পানি। আমি আপনাদের বারবার বলতেছি, এই ক্লাস করার আগে আপনাদের আগে বেসিক ক্লাসটা করে আসতে হবে, তাইলে আপনি এই ক্লাসটা এইটা একদম বুঝতে পারবেন। ভোক্তার ক্রয় ক্ষমতা কোন পরিবেশের সাথে? ক্রয় ক্ষমতা, দেখেন এই ক্রয় ক্ষমতার সাথে কি অর্থ রিলেটেড একটা কথা যুক্ত আছে না? অর্থ, এই যে এইটার সাথে কি বোঝাচ্ছে? অর্থ বোঝাচ্ছে। যদি অর্থ সংক্রান্ত কোনো পরিবেশের কথা বোঝায় তাহলে এটা চোখ বুঝে অর্থনৈতিক পরিবেশকে দিয়ে দিবেন, ঠিক আছে। বিপণন পরিবেশ কয় প্রকার? 2 প্রকার। আমরা মাত্রই বললাম যে একটা সামষ্টিক পরিবেশ আর একটা কি পরিবেশ? ব্যষ্টিক পরিবেশ। বিপণনে সামষ্টিক পরিবেশের উপাদান কয়টি? 6টি। কয়টি? 6টি পরিবেশ। এটা আপনাদের বইতেই দেওয়া আছে, 6টি দেওয়া আছে। আবার কোনো জায়গায় 7টি 8টিও আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল আপনাদের 6টিই হবে। যেমন প্রাকৃতিক পরিবেশ,
সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, ঠিক আছে, আইনগত প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ কয়টা হলো? 1 2 3 4 5টা। এখানে আপনাদের সাংস্কৃতিক পরিবেশও আছে, আরেকটা অর্থনৈতিক পরিবেশটাকেই ধরা হয়, অর্থনৈতিক পরিবেশ, ঠিক আছে। এই যে 6টা পরিবেশ, এই 6টা পরিবেশ নিয়ে আমাদের সামষ্টিক পরিবেশ গঠিত। সামষ্টিক পরিবেশের উপাদান নিচের কোন? 6টি, এটাই তো হলো। যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপকরণ যোগান দেয় তা হলো, কি বলছে? যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপকরণ যোগান দেয় তা হলো প্রতিনিধি, সরবরাহকারী, মধ্যস্থকারী নাকি আমাদের জনগোষ্ঠী? এটার উত্তর হবে আমাদের সরবরাহকারী। কি হচ্ছে? সরবরাহকারী। এর পরেরটা আমরা দেখি, বিশ্বায়নের যুগে প্রতিনিয়তই প্রযুক্তির পরিবর্তন ঘটছে। বিষয়টি বিপণনের ক্ষেত্রে নতুন বাজার সৃষ্টি করে, ক্রেতাদের বৈচিত্র্যময় পণ্য নিশ্চিত করে নাকি প্রতিযোগিতা বাড়ছে? কি বলছে? সে বলে যুগের প্রতিনিয়তই প্রযুক্তির পরিবর্তন ঘটছে, বিষয়টি আমাদের যে বিপণনের ক্ষেত্রে কোন ধরনের প্রভাব ফেলতেছে? নতুন বাজার সৃষ্টি করছে, পণ্যের বৈচিত্র্যময় পণ্য নিশ্চিত করছে এবং প্রতিযোগিতা বাড়ছে। সঠিক উত্তর সবগুলোই। আচ্ছা, এরপরে দেখি বাংলাদেশের ট্রেডমার্ক আইন, এটা কত সালের আইন? বাংলাদেশের ট্রেডমার্ক আইন 2009 সালের আইন। একটা উদ্দীপক দেওয়া আছে, সম্প্রতি সরকার পরিবেশ সংরক্ষণের জন্য চাল মোড়কীকরণের পলিথিনের পরিবর্তে চটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করায় নাস ট্রেডার্স বাজারে চাল সরবরাহের অসুবিধার সম্মুখীন হচ্ছে। কি হচ্ছে? বাজারে অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাইলে প্রথমে কি দিচ্ছিল? একটু দেখেন পলিথিন, এখন পলিথিনের পরিবর্তে কি নিয়ে আসছে? চটের বস্তা। তো এইটা বাধ্যতামূলক করে দিয়েছে, এই জন্য তার চাল সরবরাহ করার জন্য কি হচ্ছে? অসুবিধা হচ্ছে। প্রশ্নে বলছে উদ্দীপকে উল্লিখিত নাস ট্রেডার্স বিপণন পরিবেশের কোন উপাদান দ্বারা প্রভাবিত? কি বলছে? বিপণন পরিবেশ। তার মানে বিপণন পরিবেশ আমাদের কয়টা? 2টা। একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে আমাদের ব্যষ্টিক পরিবেশ, আর একটা সামষ্টিক পরিবেশ। এখন প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, এই 4টা পরিবেশকেই একসাথে আমাদের সামষ্টিক পরিবেশ বলা হয়। সামষ্টিক পরিবেশ। এখন কি বলছে এখানে? পলিথিনের সম্প্রতি সরকারের কথা বলা আছে। একটা জিনিস মাথায় রাখবেন, সরকার রিলেটেড যাই বলা থাকুক না কেন সেটাকে রাজনৈতিক পরিবেশ বলে। কি পরিবেশ বলে? রাজনৈতিক। সরকার রিলেটেড যাই আছে তাকে কি বলা হয়? রাজনৈতিক পরিবেশ বলা হয়। কি বলা হয়? রাজনৈতিক পরিবেশ বলা হয়। নিচের কোনটি জনমিতিক পরিবেশের উপাদান? নিচের কোনটি জনমিতিক? জনগণের আয়, শিক্ষা ও পেশা, মৌলিক মূল্যবোধ নাকি ক্রয় ক্ষমতা? এটা হচ্ছে আমাদের শিক্ষা ও পেশার ভিতরে পড়বে। পরিবেশের ব্যবসায়ের উপর সৃষ্টি করে সুযোগ, হুমকি, মালিকানা। সুযোগ সৃষ্টি করে, হুমকি সৃষ্টি করে, কিন্তু পরিবেশের কোনো মালিকানা সৃষ্টি করে না। তাহলে 1 ও 2 রাইট অ্যান্সার। ব্যষ্টিক পরিবেশের উপাদানও 6টি। কয়টি? 6টি। কোন পরিবেশ বিপণনকারী কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে? কোন পরিবেশ বিপণনকারী কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে? প্রযুক্তিগত, জনসংখ্যা, ব্যষ্টিক নাকি সামষ্টিক? এইখানে সামষ্টিক দেশে তার ভিতরে এই 2টা আছে, তার মানে এই 2টা কোনোই হবে না। এখন এইটা না এইটা, সামষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণ করা যায় না, ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণ করা যায়। মধ্যস্থ ব্যবসায়ী কোন পরিবেশের উপাদান? মধ্যস্থ ব্যবসায়ী কি বলছে? মধ্যস্থ ব্যবসায়ী কোন পরিবেশে? এটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান। কোন পরিবেশ? ব্যষ্টিক। পরিবেশের কোন উপাদানটি কোম্পানি বাজারজাত কার্যক্রমে সরাসরি প্রভাবিত হয়? কি বলছে?
পরিবেশের কোন উপাদানটি কোম্পানির বাজারজাত কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে? বাজারজাত কার্যক্রমকে প্রযুক্তিগত, প্রতিযোগী, প্রাকৃতিক নাকি অর্থনৈতিক? প্রতিযোগী। বাজারে সবসময় আমাদের কি হয়? প্রতিযোগী। এরপরেরটা দেখি, মোবাইলের মাধ্যমে পরিবেশকের সঙ্গে যোগাযোগ বিপণনের কোন পরিবেশ? কি বলছে? মোবাইল। এখন মোবাইল জিনিসটা এটা আমাদের কি প্রযুক্তির ভিতরে আসে না? মোবাইল একটা প্রযুক্তি, তাহলে এটা আমাদের প্রযুক্তিগত পরিবেশ। আমরা এইগুলো দেখে এইভাবেই বুঝতে পারবো। নিচের কোন প্রতিষ্ঠানটি ভেজাল পণ্য উৎপাদনকারী শাস্তি দেয়? তাহলে একটা পণ্যের মান নিয়ন্ত্রণকারী, একটা পণ্যের মান ঠিক নাই এই জন্য এটার জন্য শাস্তি দেয় কে? বিএসটিআই। কি দেয়? বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। আবিষ্কৃত ও নিবন্ধিত বস্তুর উপর একগুচ্ছ আধিপত্য স্থাপন করে কোনটি? কি বলছে? এটা খুবই ইম্পর্টেন্ট। আবিষ্কৃত নিবন্ধিত বস্তুর উপর 1 বছর আধিপত্য স্থাপন করে নিচের কোনটি? কয় বছরের জন্য? 1 বছরের জন্য। ট্রেডমার্ক, প্যাটেন্ট, লাইসেন্স নাকি দলিল? এটা হচ্ছে আমাদের প্যাটেন্ট। কোনটা? প্যাটেন্ট। মুদ্রাস্ফীতি। এখন এই মুদ্রাস্ফীতির সাথে আমাদের যুক্ত কি? অর্থ যুক্ত না? মুদ্রাস্ফীতির সাথে কি যুক্ত? অর্থ যুক্ত। কোন পরিবেশের উপাদান? তার মানে অর্থনৈতিক উপাদান, অর্থনৈতিক পরিবেশ। নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান? এখন প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা কি পাই? কর হার, এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক। প্রযুক্তি, এটা হচ্ছে প্রযুক্তিগত। মৃত্তিকা বলতে বোঝা যাচ্ছে মাটি। মাটি আমরা কোথা থেকে পাই? মাটি হচ্ছে আমরা প্রাকৃতিক পরিবেশ। এবং বিশ্বাস আমাদের এটা আমাদের সামাজিক পরিবেশের ভিতরেই যায়। ঠিক আছে, তাইলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? মৃত্তিকা মানে মাটি। পরিবেশের কোন উপাদানটি বিপণনকারী নিয়ন্ত্রণ বহির্ভূত? কি বলা আছে? পরিবেশের কোন উপাদানটি নিয়ন্ত্রণকারীর নিয়ন্ত্রণ বহির্ভূত? জনসংখ্যাগত, মধ্যস্থকারী নাকি জনসংখ্যা নাকি গ্রাহক? কি বলছে? কোনটি বিপণনকারীর নিয়ন্ত্রণ, মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেটা হচ্ছে কোনটা? জনগোষ্ঠী। এটা কখনো নিয়ন্ত্রণ করা জনগোষ্ঠী না, সরি, জনসংখ্যাগত। দুইটাই একই, তো এই জন্য ভুল করে ফেলছি। জনসংখ্যাগত হবে, রাইট। কারণ মানে এই জনসংখ্যা, এটা কখনো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা যত দিন যাবে তত আস্তে আস্তে কি বাড়তে থাকবে, এই জন্য এটা জনসংখ্যাগতই হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাই। আচ্ছা, পরেরটা দেখি আমরা 41 নম্বর। ওয়ারেন্টি, গ্যারান্টি, হোম ডেলিভারি এবং সংস্থাপন ইত্যাদি বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত? ঠিক আছে, এখন এই যে জিনিসগুলো আপনি একটা পণ্য কিনে নিয়ে আসেন, এখন কি পণ্য কিনবেন? যেমন আমি আপনাদের একটু বলি, আপনি হচ্ছে সাপোজ একটা ফোন কিনেন, ঠিক আছে, একটা ফোন। এখন এই ফোনটা যখন কিনেন, দেখেন এই ফোনের সাথে ওয়ারেন্টি থাকে, যে 12 মাসের একটা ওয়ারেন্টি আছে, অথবা 3 মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে, এবং এই ফোনটা হচ্ছে কোনো সমস্যা হলে আমি দেবো। সাপোজ একটা এসি কিনলেন অথবা একটা ফ্রিজ কিনলেন, এখন এই যে জিনিসগুলো, এইগুলো আপনার বাসায় আমি পৌঁছাই দিব। তার মানে এই যে জিনিসগুলো আমি করব, এটা আমি কখন করব? পণ্যটা বিক্রয়ের পরে করব না? তো এটাকে বলা হয় বিক্রয়োত্তর সেবা। তার মানে একটা পণ্য বিক্রয়ের উপরে যে সেবাগুলো দেওয়া হয়, বিক্রয়ের পরে যে সেবা দেওয়া হয়, তাকে আমাদের কি বলা হয়? বিক্রয়োত্তর সেবা। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ? তাইলে গুদামজাতকরণ আমাদের কোন ধরনের উপযোগ? সময়গত। কিগত? সময়গত। এবং পরিবহন আমাদের স্থানগত। পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন আমাদের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আমরা মাত্রই বললাম এটা স্থানগত। তার মানে একটা পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? পরিবহনের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? পরিবহনের প্রয়োজন হয়। একটি মালিকানা হস্তান্তর বিনিময় সম্পর্ক কাজ। তার মানে মালিকানা হস্তান্তর হবে, এটা কোন উপযোগে? সত্যগত। এটা কোন উপযোগে? সত্যগত উপযোগ। সত্যগত অথবা এই মালিকানা হস্তান্তর হয় কিসের মাধ্যমে? পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে। ক্রয় বিক্রয়। কারণ একটা পণ্য, আমি আপনাদের বলি, একটা পণ্য আপনাদের
যখন একটা পণ্য আমি কিনে নিয়ে আসি, ওই পণ্যটার মালিক কে হয়? আমি হই। এখন ওই পণ্যটা যদি আমি আরেকজনকে বিক্রি করি, তখন এই পণ্যর মালিক যে কিনে নেবে সে হয়। তার মানে দেখেন মালিকানা পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? মালিকানা পরিবর্তন হচ্ছে। এইটা আমাদের ক্রয় বিক্রয়। জনাব আসাদ নাটোর থেকে সবজি সংগ্রহ করে ঢাকায় বিভিন্ন বাজারে সরবরাহ করেন। কোথা থেকে? নাটোর থেকে কিনে কোথায় বিক্রি করে? ঢাকাতে। কিন্তু মাঝে মাঝে তীব্র যানজটের কারণে ট্রাক বোঝাই সবজি ঢাকায় আনতে বিলম্ব হয়। তার মানে কিসের জন্য হয়? তীব্র যানজটের কারণে ট্রাক বোঝাই সবজি আনতে বিলম্ব হয়। এতে সময় মতো সরবরাহ নিতে পারেন না পারায় কিছু সবজি পচে যায় এবং গুণগত মান নষ্ট হয়। তার মানে সে একটা পণ্য একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে আসতেছে, এবং ওইটা নিয়ে আসার ফলে সে কী হচ্ছে যে সময় মতো সে পণ্যটা আনতে পারতেছে না। তার মানে এটা আমাদের কোন ধরনের উপযোগ হচ্ছে? দেখেন এখানে বলা আছে জনাব আসাদ কোন ধরনের উপযোগ প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। এটা আমাদের কীগত এটা আমাদের স্থানগত, কারণ সে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার জন্য। অর্থের বিনিময়ে পণ্য হস্তান্তরকে কি বলা হয়? কি বলা আছে? অর্থের বিনিময়ে পণ্য হস্তান্তর বলতে আমরা একটা পণ্য আরেকজনকে যখন দিব তখন সেটাকে বলা হবে হস্তান্তর। তার বিনিময়ে যখন অর্থ নিব সেটাকে বলা হবে শর্তগত উপযোগ। পণ্য অর্থের বিনিময়ে পণ্য হস্তান্তর, আচ্ছা সরি, বিক্রয়ই হবে, রাইট অ্যান্সার বিক্রয়। তার মানে যখন আমি পণ্যটা অর্থের বিনিময়ে, সাপোজ আমি অর্থ যখন আমি তার থেকে নিচ্ছি, আমি তাকে কি দিচ্ছি? পণ্যটা দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কি আসবে? বিক্রয়ই আসবে, রাইট অ্যান্সার বিক্রয়। প্রমিতকরণ কি? কি বলা আছে? প্রমিতকরণ কি? পণ্যের মান নিয়ন্ত্রণ, মান নির্দিষ্টকরণ, পণ্যের মূল্য নির্ধারণ, নাকি পণ্য বিভাগীয়করণ? নিচের কোনটি সঠিক? কি বলা আছে? প্রমিতকরণ, পণ্যের মান নির্দিষ্টকরণ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? পণ্যের প্রমিতকরণ বলা হয়। গুণাগুণ ও বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্যের মান বা মৌলিক সীমা নির্ধারণকে কি বলা হয়? গুণাগুণ ও বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্যের মান বা মৌলিক সীমা নির্ধারণকে কি বলা হয়? প্রমিতকরণ, পর্যায়িতকরণ, নাকি মোড়কীকরণ, নাকি গুদামজাতকরণ? গুণাগুণ মান, এটাকে বলা হয় আমাদের প্রমিতকরণ। কোনটি সত্যগত উপযোগ সৃষ্টি করে? কিগত? সত্যগত, তার মানে মালিকানা পরিবর্তন হবে। মালিকানা পরিবর্তন হয় কিসের মাধ্যমে? পণ্য বিক্রয় করলে। বাজারজাতকরণের সহায়ক কাজ নিচের কোনটি? কি বলছে? বাজারজাতকরণের সহায়ক কাজ। প্রমিতকরণ, পর্যায়িতকরণ, পরিবহন, নাকি অর্থ সংস্থান? নিচের কোনটি সঠিক? এখানে আমাদের নিচের কোনটি সঠিক আমরা একটু দেখি। বাজারজাতকরণের সহায়ক কাজ নিচের কোনটি? প্রমিতকরণ, পর্যায়িতকরণ, পরিবহন, নাকি অর্থ সংস্থান? অর্থ সংস্থান, রাইট অ্যান্সার। নিচের কোনটি বিপণনের কাজ নয়? কি বলছে? বিপণনের কাজ না। প্যাকেজিং, তারপরে বলা আছে আমাদের বিজ্ঞাপন, পণ্য ডিজাইন, নাকি পণ্য ক্রয় বিক্রয়? বিপণনের পণ্য ক্রয় বিক্রয়কেই মূলত বিপণন বলা হয়, এবং বিপণনের কাজ বিজ্ঞাপনও। বাকি থাকলো পণ্য ডিজাইন। কোনটা? পণ্য ডিজাইন আমাদের রাইট অ্যান্সার। বিপণনে ক্রেতা আকৃষ্ট করা হয় যা দিয়ে তা হলো, বিপণনে ক্রেতা আকৃষ্ট করা হয় যা দিয়ে তা হলো মোড়কীকরণ দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, নাকি প্রমিতকরণ দিয়ে? নিচের কোনটি সঠিক? মোড়কীকরণ বলতে পণ্যটাকে সুন্দরভাবে মোড়ক করা বা সাজানো, ওইটাকে আমার বোঝায়। এরপরে বিজ্ঞাপন দিয়ে, এইটা দিয়েও রাইট অ্যান্সার। তাইলে আমাদের সঠিক উত্তর 1 ও 2। সঠিক উত্তর 1 ও 2। প্রমিতকরণ দিয়ে পণ্যের মান, আকার, গুণাগুণ এইগুলোর জন্যই করা হয়, এগুলোর জন্য কখনো ক্রেতা আকৃষ্ট হয় না। নিচের কোনটি বিপণনের উৎপাদন পূর্ব কাজ? তার মানে যে পণ্য, যে কাজটা আমার একদম উৎপাদনের আগে, এই যে অধ্যায়, এই অধ্যায়ের বেসিক, ঠিক আছে, এইটা আমি বেসিক ক্লাসে খুব সুন্দরভাবে আপনাদের বুঝাইছি। কোনটা উৎপাদন পূর্ব কাজ, কোনটা উৎপাদন চলাকালীন কাজ, কোনটা উৎপাদন চলাকালীন মানে উৎপাদন হয়ে যাওয়ার পরের কাজ। এই যে 3 প্রকার কাজ আছে, এইটার ভিতরে নিচের কোনটা? বলছে নিচের কোনটি বিপণনের উৎপাদন পূর্ব কাজ? পণ্য পরিকল্পনা ও উন্নয়ন। তাহলে পণ্যের পরিকল্পনা করা লাগবে এবং এটা উন্নয়ন করা লাগবে, এটা প্রথম। বিপণন কার্যাবলীর মূল লক্ষ্য কী? কি বলছে? বিপণন কার্যাবলীর মূল লক্ষ্য কী? উৎপাদন, বিক্রয়, ক্রয়, নাকি গুদামজাতকরণ? বিপণন কার্যাবলীর মূল লক্ষ্য হচ্ছে আমাদের বিক্রয়। কি করা? বিক্রয় করা। কারণ বিক্রয় না করলে, কি করলে, বিক্রয় যদি আপনি না করেন তো আপনি এখানে মুনাফা কোথা দিয়ে পাবেন? আমাদের
সবসময় একটাই জিনিস টার্গেট যে আমার প্রোডাক্ট বিক্রি করতে হবে। প্রোডাক্ট যদি বিক্রি না করতে পারি তাহলে আমি মার্কেটে টিকে থাকতে পারবো না। বিপণন কার্যাবলীর মূল লক্ষ্য কি? উৎপাদন, বিক্রয়, ক্রয় নাকি গুদামজাতকরণ? মাত্রই বললাম বিক্রয়। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে কি বলা হয়? অর্থের বিনিময়ে, তার মানে অর্থ আমি দিচ্ছি, সাথে আমি একটা পণ্য পাচ্ছি। তার জন্য কি, যখন আমি পণ্য ক্রয় করি, কি করি? ক্রয় করি। এখন ক্রয় করলে আমার টাকা কি চলে যাচ্ছে, বিনিময়ে আমার কি পণ্য আমার কাছে আসতেছে। তার মানে আমার কি অর্থের বিনিময়ে মালিকানা গ্রহণকে কি বলা হয়? ক্রয় করা বলা হয়। বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? কি বলছে? বিক্রয়। তার মানে বিক্রয় করলে মালিকানা পরিবর্তন হয়। এটা আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি করে হচ্ছে পরিবহন। রূপগত উপযোগ সৃষ্টি করে আমাদের, যেমন নতুন কোনো একটা পণ্যের আমি নতুন রূপ দেব, যেমন কাঠ থেকে চেয়ার টেবিল, এটা আমাদের রূপগত। সময়গত হচ্ছে গুদামজাতকরণ। এবং সত্যগত যে এটা কি আমাদের হচ্ছে মালিকানা পরিবর্তন হয়। তার মানে বিক্রয়ের ফলে এইটা হয়, তাহলে সত্যগত আমাদের রাইট অ্যান্সার। নিচের কোনটি বিপণনের বন্টন কাজের অন্তর্ভুক্ত? কি বলছে? বিপণনের বন্টন কাজ। ঠিক আছে, ক্রয় করা, মান নির্ধারণ করা, পরিবহন করা নাকি বিক্রয় করা? এটা হচ্ছে আমাদের কোনটা? পরিবহন করা। কারণ কি আমি একটু বুঝাই দিই আপনাদের। পণ্য বন্টন, এখন পণ্যটা আপনি বিক্রি করছেন, কি করছেন? বিক্রয়। এখন বিক্রয় করে এই জিনিসটা কি আপনার বন্টন করতে হবে। এখন বন্টন আপনি কি করবেন? যার কাছে বিক্রয় করতেন তার বাসা পর্যন্ত তো আপনার পৌঁছায় দেওয়া লাগবে। এটার জন্য আমাদের কি লাগবে? পরিবহন লাগবে। কি লাগবে? পরিবহন লাগবে। কিভাবে পণ্যের মৌসুমি চাহিদা পূরণ করা সম্ভব হয়? কি বলছে? কিভাবে পণ্যের মৌসুমি চাহিদা পূরণ করা সম্ভব হয়? এইটা কি পরিবহনের মাধ্যমে, উৎপাদনের মাধ্যমে, সংরক্ষণের মাধ্যমে নাকি মূল্য হ্রাসের মাধ্যমে? মৌসুমি চাহিদা, তার মানে যে পণ্যগুলো মৌসুমে আসে। ঠিক আছে, যেমন শীতকালীন যে সবজিগুলো আছে ওইটা শুধুমাত্র আমরা শীতকালে পাই, এটা কি আমরা 12 মাস পাই না। যেমন আলু জিনিসটা কি, আলুও তো আমাদের শীতকালেই আসে নাকি? এই আলু কি আমি সারা বছর পাবো না। এই আলুটা কি করা হয়? সংরক্ষণ করে সারা বছরের জন্য রাখা হয়, তো এটা সংরক্ষণের মাধ্যমে। এরপরেরটা, মিস্টার রহমান নিজের বাগানে আম থেকে আমের জুস তৈরি এবং প্যাকেজ করে কাঁচাই কিছু দোকানে সরবরাহ করেন। উদ্দীপকে মিস্টার রায়ান কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? রূপগত উপযোগ, স্থানগত, সময়গত নাকি তথ্যগত? তার মানে সে কি থেকে? আম থেকে জুস, এটা আমাদের কোন ধরনের উপযোগ? এটা আমাদের রূপগত উপযোগ। তার মানে একটা পণ্যের নতুন আরেকটা রূপ দেওয়া হচ্ছে। ক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? দেখেন, ক্রয় বিক্রয়ের মাধ্যমে একটাই উপযোগ সৃষ্টি হয়, সেটাকে বলা হয় সত্যগত উপযোগ। আচ্ছা, এর পরের অধ্যায় যায় আমরা, বাজার বিভক্তিকরণ। বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকেন কে? কি বলছে? বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকেন কে? উৎপাদক, খুচরা ব্যবসায়ী, ভোক্তা নাকি পাইকার? নিচের কোনটি সঠিক? দেখেন, কেন্দ্রবিন্দু, তাহলে কেন্দ্রবিন্দুতে কে থাকেন? এখন বিপণন আপনি করবেন কাদের জন্য? অবশ্যই ভোক্তার জন্য। কার জন্য? ভোক্তার জন্য। তাহলে সঠিক আনসার ভোক্তা। বিপণন মিশ্রণের উপাদান কয়টি? 4টি। বিপণন মিশ্রণকে 4P বলা হয়। প্রাইস, প্লেস, প্রোডাক্ট, প্রমোশন, এই যে 4টা জিনিস, এটাকে একসাথে কি বলা হয়? 4P বলা হয়। এটা হচ্ছে 4টি। শিল্প বাজারের সদস্য কারা? আমরা জানি বাজারকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। বাজার, এটাকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা শিল্প বাজার, আরেকটা হচ্ছে ভোক্তা বাজার। এখন এই ভোক্তা বাজার আর শিল্প বাজারের মধ্যে পার্থক্যটা কি? যেটা ভোক্তা বাজার আর কি, এই ভোক্তা বাজারে শুধুমাত্র যারা ভোগ করবে, চূড়ান্ত ভোগের জন্য যারা পণ্য কিনবে, তারা এই বাজারে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় শিল্প বাজার এবং ভোক্তা বাজার। এবং শিল্প বাজারটা কি? এই যে ভোগ্য পণ্য, যে ভোক্তা বাজারের যে পণ্যগুলো, এই পণ্যগুলো যে বাজার থেকে সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় আমাদের শিল্প বাজার। তার মানে আমার প্রশ্নে দেখেন বলছে শিল্প বাজারের সদস্য কারা? ব্যক্তি পরিবার। আমাদের যে ব্যক্তি পরিবার আছে, আমরা কি শিল্প বাজারে যাই নাকি আমরা ভোক্তা বাজারে যাই? আমরা অবশ্যই ভোক্তা বাজারে যাই। খুচরা বিক্রেতা, এরা কোথায় যাবে? এরাও আমাদের আছে ভোক্তা বাজারে যাবে।
পাইকারি বিক্রেতা এরাও ভোক্তা বাজারে যাবে, কিন্তু যে উদ্যোক্তাগণ, একটা ব্যবসায়ের যে উদ্যোক্তাগণ থাকে, পরিচালক কমিটি থাকে, ক্রয় বিভাগ থেকে, বিক্রয় বিভাগ থেকে, এরা কোথার থেকে পণ্য নিয়ে আসবে? এরা শিল্প বাজার থেকে পণ্য কিনবে, ওইটা প্রক্রিয়াজাত করে ভোগ্য পণ্যের জন্য পণ্য উৎপাদন করবে। ওইটাকে বলা হয় আমাদের কি? শিল্প আছে, শিল্প বাজার। তাইলে এটা হচ্ছে আমাদের উদ্যোক্তাগণ সঠিক অ্যান্সার। ওকে, শিল্প বাজারের সদস্য কারা? উদ্যোক্তাগণ, রাইট। বিপণন মিশ্রণের প্রবর্তককে, এইটা আপনাদের পড়ানো হয়েছে, নেইল এইচ বোর্ডেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার আসছে। বাজার বিভক্তিকরণ কি? ক্রেতাদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, বন্টন প্রণালীতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, নাকি আমাদের বিক্রয় স্থানে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা? এখানে ক্রেতাদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় হলো, কার্যকর বাজার বিভক্তিকরণের যে বিষয়টা, ওইটা আমাদের কি? পরিমাপযোগ্যতা, পরিবেশযোগ্যতা, নাকি বিশ্বাসযোগ্যতা? নিচের কোনটি সঠিক একটু দেখেন। কার্যকর বাজার বিভক্তিকরণ বলছে কি? তাইলে আমাদের এখানে পরিমাপযোগ্যতা এটা রাইট অ্যান্সার, পরিবেশযোগ্যতা এটাও রাইট অ্যান্সার, বিশ্বাসযোগ্যতা এটার আমাদের রাইট অ্যান্সার না। তাহলে সঠিক উত্তর আমাদের 1 ও 2। কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেটকে বলা হয় বাজার। কি বলা হয়? বাজার। এটা হচ্ছে বাজারের সংজ্ঞা। কোন বাজারের সদস্য সংখ্যা বেশি? আমরা জানি বাজার 2 প্রকার, একটা ভোক্তা, একটা হচ্ছে শিল্প। এই ভোক্তা বাজারের সদস্য সংখ্যা বেশি, আর এই বাজারের সদস্য সংখ্যা কম। ঠিক আছে, ভোক্তা বাজারের সদস্য সংখ্যা সবসময় বেশি। বাজার কি? বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেটকে বলা হয় বাজার। চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্যদ্রব্য কেনেন কোন বাজারের? চূড়ান্ত ভোগ, আমি একটু আগে আপনাদের 2টা বাজারের সংজ্ঞা দিয়ে দিয়েছিলাম, কিন্তু যে চূড়ান্ত ভোগ বা ব্যবহারের জন্য, ব্যবহারের উদ্দেশ্যে পণ্যদ্রব্য কেনেন কোন বাজারের সদস্য? ভোক্তা বাজারের সদস্যরা। 4P কোন আছে গুণ আছে, এগুলোকে বলা হয় 4P। তাইলে একটা হচ্ছে পণ্য, তার মানে প্রোডাক্ট, আরেকটা হচ্ছে মূল্য, প্রাইস, বন্টন, আরেকটা হচ্ছে কি আমাদের প্রসার। তাহলে সঠিক উত্তর আমাদের প্রথমটা। কোনটি শিল্প বাজারের বৈশিষ্ট্য? কি বলছে? শিল্প বাজারের ক্রেতার সংখ্যা বেশি না, এটা ভোক্তা বাজারে বেশি। বন্টন প্রণালী দীর্ঘ না, ক্রেতা বা এটা বন্টন প্রণালী। ক্রয়ের ঘনত্ব বেশি নাকি ক্রয়ের পরিমাণ বেশি? নিচের কোনটি সংখ্যা? দেখেন, ক্রয়ের পরিমাণ বেশি। তার মানে আমাদের যে ভোক্তা বাজার, এই ভোক্তা বাজারের পণ্য মানুষ কম ক্রয় করে, আমার যেটুক প্রয়োজন আমি ওইটুক ক্রয় করি। কিন্তু যেটা শিল্প বাজার, এই শিল্প বাজারের পণ্যগুলো দিয়েই তো আমাদের ভোগ্য পণ্যগুলো উৎপাদন করা হয়, তাই না? তাইলে আমাদের শিল্প পণ্য বেশি পরিমাণে ক্রয় করা হয়। কোনটি শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি? নিচের কোনটি শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি? আয়, ধর্ম, পেশা, নাকি প্রযুক্তি? প্রযুক্তি। নিচের কোনটি সঠিক? প্রযুক্তি। কোন ধরনের চালকের উপর ভিত্তি করে ভোক্তা বাজারকে শহর, উপশহর, মহল্লা প্রভৃতি ভাগে ভাগ করা যায়? কোন চালকের উপর ভিত্তি করে? দেশীয় অঞ্চল, জলবায়ু, ঘনত্ব, নাকি আছে পরিবার? নিচের কোনটি সঠিক? দেখেন, বলা আছে কি ঘনত্ব। একটি ঘনত্ব অনুযায়ী এই বাজারটাকে শহর, উপশহর, মহল্লা প্রভৃতি ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এরপরটা যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপকরণ যোগান দেয় তা হলো, কি বলছে? যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপকরণ যোগান দেয় তাকে কি বলা হয়? প্রতিনিধি, সরবরাহকারী, মধ্যস্থকারী ব্যবসায়ী, নাকি জনগোষ্ঠী? নিচের কোনটি সঠিক? বলছে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য এটা সরবরাহকারী, এরাই হচ্ছে আমাদের যোগান দেয়। ভোক্তা বাজারের প্রধান ক্রেতা, ভোক্তা বাজারের প্রধান ক্রেতা কে? ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, নাকি সরকার? ব্যক্তি। যে বাজারের সদস্যরা পণ্য উৎপাদনের উদ্দেশ্যে পণ্য কেনে, তার মানে যে বাজারের সদস্যরা পণ্য উৎপাদন করবে তার জন্য পণ্য কিনবে কোন বাজারের সদস্য? শিল্প বাজার।
কোন বাজারে নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে? কোন বাজার নির্দিষ্ট স্থানে? ভোক্তা বাজার, শিল্প বাজার বাজার নাকি পুনর্বিক্রেতা বাজার নাকি সরকারি বাজার? এটা হচ্ছে আমাদের শিল্প বাজার। কোন বাজার? শিল্প বাজার। এটা নির্দিষ্ট এক জায়গায় থাকবে, এটা আর কোনো জায়গায় যাবে না। শিল্প বাজারের পণ্য ক্রয়ের উদ্দেশ্য হলো সামাজিক মর্যাদা রক্ষা, পুনরুৎপাদনের ব্যবহার নাকি রূপগত উপযোগ সৃষ্টি। নিচের কোনটি সঠিক? আমরা একটু দেখি। শিল্প বাজারের পণ্য ক্রয়ের উদ্দেশ্য হলো সামাজিক মর্যাদা রক্ষা, এটা আসবে না। পুনরুৎপাদন, রাইট অ্যান্সার। রূপগত উপযোগ, রাইট, নতুন একটা রূপ দেওয়া হয়, তাহলে গ আমাদের সঠিক উত্তর। সমগ্র বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে কি বলা হয়? সমগ্র বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে বাজার বিভক্তিকরণ বলা হয়। কি বলা হয়? বাজার বিভক্তিকরণ। আচ্ছা, আমরা নেক্সট অধ্যায় যাই। পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সিকিউর জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোনটি লোভনীয় পণ্য? লোভনীয় পণ্যটা কি? যে পণ্য দেখলেই আমাদের কিনতে ইচ্ছা করে, সেটাকে কি বলা হয়? লোভনীয় পণ্য বলা হয়। চাল কি দেখলেই কিনতে ইচ্ছা করে? না, এই চাল হচ্ছে আমাদের আবশ্যক পণ্য। আবশ্যক পণ্য। আইসক্রিম, এটা আমার দেখলেই খাইতে ইচ্ছা করে, তো এটাকে বলা হয় লোভনীয় পণ্য। কলম, এটা আমাদের না, মোবাইলও না। ভারসাম্য বিন্দু কি? ভারসাম্য বিন্দুকে বিইপি মানে ব্রেক ইভেন পয়েন্ট, এটাকে আবার সমচ্ছেদ বিন্দুও বলা হয়। তো এই ভারসাম্য বিন্দু মানে কি? যে বিন্দুতে আয় এবং ব্যয়ের পরিমাণটা সমান হয় তাকে বলা হয় ভারসাম্য বিন্দু। তাইলে দেখেন, আমাদের যে বিন্দুতে আয় বেশি কিন্তু ব্যয় কম কখনোই আসবে না। যে বিন্দুতে আয় ব্যয় সমান, এটা রাইট অ্যান্সার। জীবন বীমা পলিসি, অগ্নি নির্বাপক যন্ত্র, বিশ্বকোষ ইত্যাদি কোন ধরনের পণ্যের উদাহরণ? তার মানে এই যে পণ্যগুলো এখানে দেওয়া আছে, এই পণ্যগুলোকে আমাদের কোন ধরনের পণ্য বলে? আমরা একটা সংজ্ঞা জানি, ঠিক আছে? যে পণ্য সম্পর্কে আমরা জানি, যে পণ্য সম্পর্কে আমরা অবগত থাকি এবং ওই পণ্যটা আমরা কখনো কিনতে চাই না, ওইটাকে বলা হয় অযাচিত পণ্য। আর এই যে পণ্যগুলো, এই পণ্যগুলোকে সবগুলোকে কি বলা হয়? অযাচিত পণ্য বলা হয়। উৎপাদন ব্যয়ের সাথে নির্দিষ্ট মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করার পদ্ধতিকে কি বলা হয়? ব্যয় যোগ পদ্ধতি। এইটা আমি আপনাদের একটু বুঝাই দিই। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এমসিকিউর জন্য যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য। আপনাদের এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো যদি একটা প্রশ্ন আসে, তো সেই প্রশ্নের ঘ দাগের আপনাদের প্রশ্নের উত্তর হবে এই ব্যয় যোগ। বলে দিলাম, ঘ দাগের উত্তর হবে ব্যয় যোগ। কেমন হবে এই ব্যয়যোগ জিনিসটাকে একটু বুঝাই। আপনি একটা পণ্য উৎপাদন করছেন। কি পণ্য উৎপাদন করছেন? এখন এই যে পণ্যটা আপনি উৎপাদন করছেন, এই পণ্যটা আপনার উৎপাদন করতে খরচ হয়েছে কত টাকা? 100 টাকা। এখন এই পণ্যটাকে আপনি 100 টাকায় বিক্রি করবেন না এর থেকে বেশি বিক্রি করবেন? এর থেকে অবশ্যই বেশি বিক্রি করবেন। না করলে আপনি লাভ করবেনটা কি? আপনার এই পণ্যটা উৎপাদন করতে যাবতীয় খরচ হয়েছে সব মিলায় আপনার 100 টাকা। এখন আপনি চাচ্ছেন যে আমি এই পণ্যের উপরে 25%, কত পার্সেন্ট? 25% আমি লাভ করব। 100 টাকার উপরে কত পার্সেন্ট লাভ করব? 25% লাভ করব। তাহলে 100 টাকার 25% করলে হয় কত টাকা? 25 টাকা। তাহলে এখন আমার এই পণ্যটা বিক্রি করা হবে কত টাকায়? 125 টাকায়। কত টাকায়? 125 টাকায়। তো 125 টাকায় যে আমি বিক্রি করব, এইটাকে আমার বলা হয় ব্যয়যোগ। এটাকে কি বলা হয়? ব্যয়যোগ বলা হয়। কোন পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের পূর্ব পরিকল্পনা, প্রচেষ্টা ও সময়ের প্রয়োজন হয়? ঠিক আছে, কোন ধরনের পণ্য? এই পণ্যটাকে বলা হয় আমাদের শপিং পণ্য। কোন পণ্য? শপিং পণ্য। নিচের কোনটি জরুরি পণ্য? জরুরি পণ্য বলতে কি বোঝায়? যে পণ্যটা বিশেষ সময়ে, যে পণ্যটা আমাদের বিশেষ সময়ে হঠাৎ করে প্রয়োজন হয়, সেই পণ্যটাকে বলা হয় জরুরি পণ্য। যেমন বেলুন আমাদের জরুরি পণ্য না। চাল আমাদের আবশ্যক পণ্য, এটাও না। ঔষধ, এই ঔষধটাকে আমাদের হঠাৎ করে প্রয়োজন হয়। এবং জীবন বীমা পলিসি, আপনারা এইটাও চোখ বুঝে দেখা যাচ্ছে দাগায় দিয়ে আসতে পারেন, কিন্তু এটা কিন্তু অযাচিত পণ্য। অযাচিত পণ্য, এটাকে কি বলা হয়? অযাচিত পণ্য বলা হয়। তাহলে ঔষধ আমাদের রাইট অ্যান্সার। নিচের কোনটি স্থির ব্যয়? স্থির ব্যয় মানে স্থায়ী ব্যয়, যে ব্যয়টা আমার ব্যবসায় চলুক আর না চলুক প্রতি মাসে আমার এই ব্যয়টা ব্যয় হবেই, এই খরচটা আমার হবেই। তো এটাকে বলা হয় প্যাকেজিং। না, এটা পণ্যের উপরে নির্ভর করে। বিদ্যুৎ বিল এক এক মাসে এক এক রকম আসে। বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়া এবং কাঁচামাল আমি যে পরিমাণে ক্রয় করব সেইটা। কিন্তু বাসা ভাড়া, এইটা কিন্তু আমার প্রতি মাসে দেওয়াই লাগবে। পণ্যের স্তর কয়টি?
পণ্যের স্তর সাধারণত কয়টি? তিনটি। কয়টি স্তর? তিনটি। আপনাদের বইতে দেখবেন পণ্যের স্তর দেওয়া আছে কয়টি? তিনটি দেওয়া আছে। কিন্তু এই পণ্যের স্তর এবং দেখবেন আপনাদের 5টা দেওয়া, যেমন প্রথমটা ধারণা উন্নয়ন স্তর, তারপরটা হচ্ছে আপনাদের সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, এরপরে হচ্ছে পূর্ণতা স্তর, পতন স্তর। এই যে 5টা, এই 5টা ভাগে আপনাদের বইতে দেওয়া আছে। কিন্তু যদি আপনাদের পণ্যের স্তর কয়টি আছে দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আপনাদের 3টি করে দেওয়া। ঠিক আছে। পণ্যের অন্তর্ভুক্ত হলো দ্রব্য, ধারণা, সেবা। পণ্যের ভিতরে আসবে কয়টা? দ্রব্য, ধারণা, সেবা, সবগুলো আমাদের পণ্যের ভিতরে যায়। দ্রুত বিল পরিশোধকারী ক্রেতাদেরকে যে মূল্য ছাড় দেওয়া হয় তাকে কি বলা হয়? কি বলছে? দ্রুত বিল পরিশোধকারী ক্রেতাদেরকে, দ্রুত বিল পরিশোধকারী ক্রেতাদেরকে যে মূল্য ছাড় দেওয়া হয় তাকে কি বলা হয়? নগদ বাট্টা, কার্যভিত্তিক বাট্টা, মৌসুমি বাট্টা নাকি পরিমাণ বাট্টা? দ্রুত বিল করলে আমি অবশ্যই নগদ দিয়ে বাট্টা দিয়ে দিব তাকে। যেসব পণ্য ভোক্তারা দেখবার মাত্র কেনার সিদ্ধান্ত নেয় তাকে কি পণ্য বলা হয়? তাকে বলা হয় লোভনীয় পণ্য। তাকে কি পণ্য বলা হয়? লোভনীয় পণ্য বলা হয়। আর এই যে 4টা পণ্য আছে, এই যে প্রধান পণ্য, অযাচিত পণ্য, এই অযাচিত পণ্য বাদে এই যে 3টা পণ্য, এই 3টা পণ্যকে কিন্তু আপনাদের সুবিধাজনক পণ্য বলা হয়। সুবিধাজনক পণ্য। আরও একটা আছে, সেটা হচ্ছে সেবা পণ্য। শিল্প বাজারের বৈশিষ্ট্য নিচের কোনটি? নমনীয় চাহিদা, দীর্ঘ বন্টন প্রণালী, জ্ঞাতব্য বাজার। রাইট। এখান দিয়ে আপনি সকল প্রকার জ্ঞান ধারণা সব নিতে পারবেন। সমচ্ছেদ বিন্দু দ্বারা কোনটি নির্দেশ করা হয়? আয় ব্যয়ের সমতা, আয় ব্যয়ের সমতা। চাল, ডাল, মাছ, গোস্ত ইত্যাদি কোন পণ্যের অন্তর্ভুক্ত? এই পণ্যগুলো আমাদের আবশ্যকীয় পণ্য। কোন পণ্য? আবশ্যকীয় পণ্য বা প্রধান পণ্য। এটা প্রশ্নে প্রধান নামেও থাকতে পারে। 1000 টাকার পণ্য ক্রয় করলে 10% ছাড়, এটা কোন ধরনের বাট্টা? এটা কি নগদ বাট্টা? না। এটা কারবারি বাট্টাও হবে না। এটা কোন ধরনের বাট্টা হবে? পরিমাণগত বাট্টা। তার মানে এত টাকার পণ্য কিনলে, এরকম একটা কথা যে এত টাকার পণ্য কিনলে আপনি এইটা ছাড় পাবেন, এই যে কথা না, এইটাকেই বোঝায়। তো এটা পরিমাণগত বাট্টা। নিচের কোনটি শিল্প পণ্য? কি বলছে? নিচের কোনটি শিল্প পণ্য? সাবান, তেল, আম নাকি কাঁচামাল? সাবানও আমাদের ভোগ্য পণ্য, তেলও আমাদের ভোগ্য পণ্য, আমও আমাদের ভোগ্য পণ্য। এই কাঁচামাল, কাঁচামাল বলতে আলু, পটল এইগুলোকে বোঝায় না। যেমন একটা পণ্য তৈরি করার জন্য যেগুলো ম্যাটেরিয়াল লাগে ওইটাকেই বলা হয়। যেমন আখ, আখ থেকে আমরা কি তৈরি করি? গুড় তৈরি করি, চিনি তৈরি করি। তারপরে হচ্ছে কাঠ, কাঠ থেকে আমরা কি তৈরি করি? চেয়ার টেবিল তৈরি করি। ঠিক আছে। তারপরে হচ্ছে পাথর, পাথর থেকে আমরা কি তৈরি করি? আমরা সিমেন্ট তৈরি করি। এই যে জিনিসগুলো, এগুলোকে মূলত বলা হয় কাঁচামাল, র মেটেরিয়াল। যেসব পণ্য ভোক্তারা বিশেষ ধরনের প্রয়োজন মেটানোর জন্য তাৎক্ষণিকভাবে ক্রয় করে তাকে কি বলা হয়? কি বলছে? যেসব পণ্য বিশেষ ধরনের প্রয়োজন মেটানোর জন্য তাৎক্ষণিকভাবে কিনে ফেলে সেটাকে বলা হয় আমাদের সুবিধাজনক পণ্য। সাধারণত ক্রেতারা যেসব পণ্য সম্পর্কে জানে না বা জানলেও কিনতে চায় না তাকে কি পণ্য বলা হয়? তাকে অযাচিত পণ্য বলা হয়। এটা একটু আগেও বললাম। কম্পিউটার কোন ধরনের পণ্য? কম্পিউটার হচ্ছে বিশিষ্ট পণ্য। কোন ধরনের পণ্য? বিশিষ্ট পণ্য বা বিশেষ পণ্য। ক্রেতা পণ্যটিকে কিভাবে উপলব্ধি করে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ পদ্ধতিকে কি বলা হয়? কি বলছে? ক্রেতা পণ্যটিকে কিভাবে উপলব্ধি করে তার ভিত্তি করে মূল্য নির্ধারণ পদ্ধতিকে নিচের কোনটি বলা হয় আমাদের? ব্যয়যোগ, ভ্যালুভিত্তিক, চলমান নাকি ভারসাম্যবিন্দু? নিচের কোনটি আমার সঠিক? কি বলছে? পণ্য ক্রেতা পণ্যটিকে কিভাবে উপলব্ধি করে, এটা আমাদের সবসময় কি ভ্যালুভিত্তিক। আচ্ছা, এরপরেরটায় যাই আমরা। উৎপাদক এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করেন নিচের কোনটি? কি বলছে? উৎপাদক এবং ভোক্তা। তার মানে এখানে হচ্ছে উৎপাদক, এরপরে এজেন্ট থাকে, এরপরে পাইকার থাকে, খুচরা থাকে,
দেন ভোক্তা থাকে। তাইলে মানে এই যে উৎপাদক থেকে ভোক্তার মধ্যে এই যে সেতু বন্ধন আকারে যারা কাজ করে এদেরকে বলা হয় কি, এইগুলোকে টোটাল বলা হয় কি আমার বন্টন প্রণালী বলা হয়। কি বলা হয়? বন্টন প্রণালী। বন্টন প্রণালীর কাজ নিচের কোনটি? উৎপাদন করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, ব্যবস্থাপনার কাজ করা, ভোক্তার কাছে পৌঁছানো। ভোক্তার কাছে পৌঁছানো। বন্টন প্রণালীর কাজ কোনটি? ভোক্তার কাছে পৌঁছানো। এটা দুইবার দিয়ে দিছে মেবি। জনাব কুবের একজন মাছ ব্যবসায়ী, তার পুকুরের টাটকা মাছ নিজস্ব দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে বিক্রয় করেন। তার মানে কি? তার পুকুরের টাটকা মাছ নিজস্ব দোকানে ভোক্তার কাছে বিক্রি করেন। কুবেরের বন্টন প্রণালীটি কত স্তর বিশিষ্ট বন্টন প্রণালী? এটা 0 স্তর, কারণ ওই পণ্য উৎপাদন করতেছে, ওই ভোক্তার কাছে দিচ্ছে, মাঝখানে কারোরে লাগতেছে না। তো এটাকে বলা হয় 0 স্তর বিশিষ্ট। বন্টন প্রণালী কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এটা স্থানগত উপযোগ, এটা রূপগত উপযোগ এবং সময়গত উপযোগ। নিচের কোনটি সঠিক? এই তিনটা যখন আপনার উপযোগ দেওয়া থাকবে এটা কি সঠিক হবে? এটা আমাদের সঠিক না। এটা আমাদের রূপের কোনো পরিবর্তন আসে না, এটা আমাদের স্থান এবং সময় 1 ও 3। নিচের কোন প্রতিনিধি মধ্যস্থকারী ব্যবসায়ী? দালাল, ফড়িয়া, ব্যাংক নাকি পাইকার? মধ্যস্থকারী ব্যবসায়ী এটা হচ্ছে আমাদের পাইকার, না সরি নিচের প্রতিনিধি, সরি প্রতিনিধি যদি যাই বলা থাকুক না কেন এটা দালাল। ঠিক আছে, প্রতিনিধির সাথে সবসময় দালালের সম্পর্ক, এটা বুঝবেন। কিসের সম্পর্ক? প্রতিনিধির সাথে দালালের সম্পর্ক। ফড়িয়া কোন ধরনের মধ্যস্থকারী? পাইকার, খুচরা ব্যবসায়ী নাকি প্রতিনিধি মধ্যস্থকারী নাকি বণিক মধ্যস্থকারী? নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে প্রতিনিধি মধ্যস্থকারী একটি ব্যবসায়ী। এই অধ্যায়ের কিন্তু বেসিক খুব সুন্দরভাবে বুঝাইছি। ভোগ্যপণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হওয়ার কারণ কি? ভোগ্যপণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হওয়ার কারণ কি? ক্রেতাদের অবস্থান, ক্রেতার সংখ্যা নাকি পণ্যের সম্ভার? নিচের কোনটি সঠিক? ক্রেতাদের অবস্থান এটা রাইট অ্যান্সার, ক্রেতাদের সংখ্যা এটাও রাইট অ্যান্সার, কিন্তু পণ্যের সম্ভার এটা রাইট না। তাহলে সঠিক উত্তর আমাদের 1 ও 2। বন্টন প্রণালীর সাথে জড়িত এক বা একাধিক পক্ষকে কি বলা হয়? বন্টন প্রণালীর সাথে জড়িত এক বা একাধিক আছে মধ্যস্থকারী, বিক্রয়কর্মী, সরবরাহকারী নাকি প্রতিনিধি? এটা হচ্ছে আমাদের মধ্যস্থকারী। কি বলা আছে? মধ্যস্থকারী। বন্টন প্রণালীতে সর্বশেষে তাইলে প্রথমে আমাদের তাকে কে আছে? উৎপাদক, তারপরে আছে এজেন্ট, পাইকার, খুচরা, দেন ভোক্তা। তাই সর্বশেষে কে থাকে? ভোক্তা থাকে। কোন বন্টন প্রণালীতে কোনো মধ্যস্থকারী থাকে না? কোন বন্টন প্রণালীতে? এটা 0 স্তর অথবা ধাপবিহীন বন্টন প্রণালীতে। কেন সমাজের জন্য বন্টন প্রণালী গুরুত্বপূর্ণ? কি বলছে? কেন সমাজের জন্য বন্টন প্রণালী গুরুত্বপূর্ণ? ক্রয় কম, ঝুঁকি নেওয়া নাকি অর্থসংস্থান নাকি জীবনযাত্রার মান উন্নয়ন? রাইট অ্যান্সার জীবনযাত্রার মান উন্নয়ন। বন্টন প্রণালীর মাধ্যমে পণ্য প্রভাবিত হয়, অর্থ প্রভাবিত হয়, তথ্য প্রভাবিত হয়। নিচের কোনটি সঠিক? সবগুলোই সঠিক। ঠিক আছে, পণ্য প্রভাবিত হয়, অর্থ প্রভাবিত হয় এবং 3 আমাদের তথ্য প্রভাবিত হয়। উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সেতু বন্ধনকারীকে কি বলা হয়? উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে যারা থাকে তাদেরকে বলা হয় মধ্যস্থকারী। দালাল তার কাজের বিনিময়ে কি নেয়? দালাল সবসময় আমাদের কাছ থেকে কমিশন নেয়। কি নেয়? কমিশন নেয়। ব্যাংক কোন ধরনের মধ্যস্থকারী? বণিক মধ্যস্থকারী, ব্যবসায়ী, কমিশন এজেন্ট, দায় নাকি কার্যভিত্তিক? কার্যভিত্তিক। কাজের মাধ্যমে আমাদের কাছে আসে ব্যাংক। প্রতিনিধি মধ্যস্থকারী নিচের কোনটি সঠিক? আবার কিসের কথা বলা আছে? প্রতিনিধি। প্রতিনিধি থাকলে আমাদের পাইকার আসবে না, খুচরা ব্যবসায়ী না, কমিশন এজেন্ট নাকি বিমা? এটা হচ্ছে কমিশন এজেন্ট। রাইট, কমিশন এজেন্ট। কোন পণ্যের বন্টন প্রণালীতে মধ্যস্থকারী ব্যবসায়ীর সংখ্যা কম? কোন ধরনের বন্টন প্রণালীতে মধ্যস্থকারী? এটা হচ্ছে শিল্প পণ্যের বন্টন প্রণালীতে। ভোগ্য পণ্যে বেশি, শিল্প পণ্যে কম। সামাজিক কল্যাণে মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা কি? সামাজিক কল্যাণে মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা কি? বিক্রি বাড়ানো, কর্মসংস্থান বাড়ানো, মুনাফা বাড়ানো নাকি বিক্রয় প্রসার? নিচের কোনটা সঠিক? কি বলা আছে?
সামাজিক কল্যাণ এবং মধ্যস্থকারী, এটার জন্য কর্মসংস্থান বাড়ানো, সামাজিক কাজের জন্য এইটা আসে। আচ্ছা এইটার রাইট বাড়ানো। কোনো পণ্যের বন্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয়, কোন পণ্যের বন্টন প্রণালী এটা হচ্ছে দীর্ঘ হয়, মনে রাখবেন দীর্ঘ হয় হচ্ছে ভোগ্য পণ্য, কি পণ্য ভোগ্য পণ্য, এবং দীর্ঘ হয় না হচ্ছে শিল্প পণ্য, শিল্প পণ্যের বন্টন প্রণালী, তাহলে ভোগ্য পণ্য রাইট অ্যান্সার। তাহলে এখন ভোগ্য পণ্য এখানে কি আছে, ভোগ্য পণ্য তো দেওয়া নাই, তাহলে আমাদের আছে কি চাল আটা, এইগুলো আছে ভোগ্য পণ্য। জনাব জমির নিজ বাড়ি থেকে চূড়ান্ত ভোগের কাছে, চূড়ান্ত ভোক্তার কাছে ভোগ হয়ে গেছে। জনাব জমির নিজ জমি থেকে চূড়ান্ত ভোক্তার কাছে সবজি বিক্রয় করলে তাকে কয় স্তর বিশিষ্ট বলা হয়? তার মানে সে জমি থেকে চূড়ান্ত ভোক্তার কাছে সরাসরি বিক্রয় করতেছে, তাহলে এটা 0 স্তর বিশিষ্ট। আচ্ছা এর পরের অধ্যায়টা আমরা যাই, পাইকারি ও খুচরা ব্যবসায়। ঠিক আছে, আমরা এই অধ্যায়টা একটু দেখি। কোন কোন ব্যবসায়ী উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রয় করেন? কি বলছে, কোন ব্যবসায়ী উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোগের কাছে ভোক্তার কাছে বিক্রয় করেন? এটা খুচরা ব্যবসায়ী। পূর্ণ সেবাদানকারী পাইকার কোনটি? পূর্ণ সেবাদানকারী হোলসেল মার্চেন্ট। পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নিচের কোনটি? পাইকারি ব্যবসায় সীমিত লেনদেন, ঝুঁকি কম, অধিক মূলধন নাকি ক্ষুদ্র সংগঠন? নিচের কোনটি সঠিক? সীমিত লেনদেন, এখানে আমাদের লেনদেনগুলো সীমিত হয় পাইকারি ব্যবসায়, খুচরা ব্যবসায় বেশি হয়। নিচের কোনটি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান? ড্রপ শিপার্স নাকি হোলসেল মার্চেন্ট নাকি চেইন স্টোর নাকি জ্যাক জবার্স? কি বলা আছে, নিচের কোনটি খুচরা? খুচরা বলতে চেইন স্টোর বা বিপণী মেলা, এটা আরেকটা নাম হচ্ছে বিপণী মেলা, মালা বিপণী মেলা। খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি? শিল্প উৎপাদনকারীদের কাছে বিক্রি, শিল্প উৎপাদনকারীদের কাছে বিক্রি নাকি ঝুঁকির পরিমাণ বেশি নাকি পণ্য সংখ্যা সীমিত নাকি বিস্তৃত অঞ্চলে বিস্তার? নিচের কোনটি সঠিক? বিস্তৃত অঞ্চলে বিস্তার। 4, বাংলাদেশের খুচরা ব্যবসায় সদস্য হলো মূল্যের সমরূপতা নাকি অনুন্নত পরিবহন ব্যবস্থা নাকি ত্রুটিপূর্ণ হিসাব সংরক্ষণ? নিচের কোনটি সঠিক? আমরা একটু দেখি। মূল্যের এইটা না, অনুন্নত পরিবহন ব্যবস্থা রাইট অ্যান্সার, ত্রুটিপূর্ণ হিসাব রক্ষণ রাইট অ্যান্সার, 2 ও 3। নিচের কোনটি পাইকারি ব্যবসায়ের অন্তর্ভুক্ত? কি বলছে, নিচের কোনটি পাইকারি ব্যবসায়ের অন্তর্ভুক্ত? হাইপার মার্কেট, ডিলার নাকি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি সংগঠন নাকি র্যাক জবার্স? নিচের কোনটি সঠিক? র্যাক জবার্স। এগুলো সব বেসিকে সুন্দরভাবে বোঝানো হয়েছে কিন্তু। কমিশন মার্চেন্ট কোন ধরনের পাইকার? কমিশন মার্চেন্ট আমাদের কোন ধরনের পাইকার? আমরা এটা একটু দেখি। একটা পণ্য সেবাদানকারী, একটা ট্রাক পাইকার, একটা দালাল নাকি আরেকটা কি প্রতিনিধি? নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে আমাদের প্রতিনিধি বলা হয়। তার মানে কমিশন, প্রতিনিধিরাই হচ্ছে মূলত কমিশন খায়, এদেরকে আমাদের এবার। নিচের কোনটি পণ্য সেবাদানকারী পাইকার? ট্রাক পাইকার, বিশিষ্ট পাইকার, বিক্রয় পাইকার নাকি র্যাক জবার্স? নিচের কোনটি সরকার? এটা হচ্ছে বিশিষ্ট পাইকার। কোন ধরনের পাইকার? বিশিষ্ট পাইকার। এটা হচ্ছে পূর্ণ সেবাদানকারী, মানে একটা জায়গা থেকে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। প্রতিনিধি মধ্যস্থকারী কে? প্রতিনিধি মধ্যস্থকারী পাইকার, খুচরা ব্যবসায়ী, কমিশন এজেন্ট নাকি বীমা? কমিশন এজেন্ট, মাত্রই পড়ছি। কোন ধরনের পাইকার কয়লা, কাঠ, ভারী যন্ত্রপাতি বিক্রয়ের কাজ করে কিন্তু পণ্য মজুদ ও প্রসার কাজ করে না? ক্যাশ অন ক্যারি, র্যাক জবার্স নাকি ড্রপ শিপার নাকি হোলসেল? কোনটি সঠিক? ড্রপ শিপার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। দালাল তার কাজের বিনিময়ে কি পায়? কমিশন পায়।
কোন ব্যবসায় মূলধন তুলনামূলক কম লাগে? কোন ধরনের ব্যবসায়? খুচরা ব্যবসায়, পাইকারি ব্যবসায়, রপ্তানি নাকি আমদানি? খুচরা ব্যবসায় কম লাগে। কোন কোন খুচরা বিপণী বাধ্যতামূলকভাবে একাধিক শাখা থাকে? বিভাগীয় বিপণী, সংযুক্ত বিপণী, অধি বিপণী নাকি বহু শাখা বিপণী? বহু শাখা, কারণ অনেকগুলো শাখা আছে, তাকে বহু শাখা বিপণী বলা হয়। চেইন স্টোর কি ধরনের ব্যবসার অন্তর্গত? এই চেইন স্টোরকে বিপণীমালা বলা হয় কিন্তু। তো এটা হচ্ছে কি ধরনের ব্যবসার অন্তর্গত? খুচরা, পাইকারি, সমবায় নাকি ব্রাহ্মণ? এটা খুচরা ব্যবসায়। কোন খুচরা ব্যবসায়ের বিক্রয় কর্মীর অস্তিত্ব নাই? কোন খুচরা ব্যবসায় কোনো বিক্রয় কর্মী লাগে না? খুচরা ব্যবসায়। খুচরার কথা আগে বলে দিছে। ক্যাটাগরি ক্লাব নাকি হচ্ছে ফ্রাঞ্চাইজ সংগঠন নাকি চেইন স্টোর নাকি অটোমেটিক ভেন্ডিং? নিচের কোনটি সঠিক? অটোমেটিক ভেন্ডিং। তো অটোমেটিক যে ভেন্ডিংগুলো মেশিনগুলো থাকে দেখবেন, এই মেশিন দিয়ে আপনি টাকা দিলে এখান দিয়ে পণ্য বেরোয় যায়। ঠিক আছে, আপনার জুস দরকার হইলে, চকলেট দরকার হইলে, বিস্কিট দরকার হইলে আপনি এখান দিয়ে নিয়ে নিতে পারবেন। এটা আমাদের কিন্তু খুচরা ব্যবসা। এটা চেইন স্টোরও উত্তর হয়, সামনে দেখেন চেইন স্টোরটাও ধরা যায়। একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীন দুই বা ততোধিক বিপণীকে কি বলা হয়? কি বলছে? একই মালিকানা থাকবে, দুইটা একই মালিকানায়। বিভাগীয় বিপণী, সুপার মার্কেট, বাট্টা বিপণী নাকি বিপণী মেলা? নিচের কোনটি সঠিক? বিপণী মেলা। তার মানে এইটা হচ্ছে আমাদের চেইন স্টোরকে ধরা হয়। কোনটাকে ধরা হয়? চেইন স্টোরকে ধরা হয়। নিচের কোনটি পণ্য সারির ভিত্তিতে খুচরা ব্যবসায়? নিচের কোনটি পণ্য সারির ভিত্তিতে? সারির ভিত্তিতে চেইন স্টোর, সুপার স্টোর, বাট্টা স্টোর নাকি ফ্রাঞ্চাইজ সংগঠন? নিচের কোনটি সঠিক? এটা আমাদের সুপার স্টোর। কি বলা আছে? সুপার স্টোর। একটা উদ্দীপক দেওয়া আছে, জনাব ফরিদ ও হাবিব সাহেব ঢাকায় কয়েকটি জনবহুল ও বাণিজ্যিক এলাকায় ফার্স্ট চয়েস নামে 10টি বিপণী খোলেন। দেশের বিভিন্ন উৎস থেকে ফরমালিন মুক্ত ফলমূল, শাকসবজি, মাছ ও মাংস সংগ্রহ করে তারা 10টি বিপণীতে একই নীতি ও কৌশলের আলোকে ভোক্তাদের কাছে তা বিক্রি করেন। এখন প্রশ্ন বলছে ফার্স্ট চয়েস আমাদের কোন ধরনের প্রতিষ্ঠান? ফার্স্ট চয়েস আমাদের কোন ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে কি আমাদের একটা চেইন স্টোর বা বিপণীমালা। মেহেদি সাহেব কোন ধরনের পাইকার? আরেকটা উদ্দীপক। মেহেদি সাহেব সিফাট কোম্পানিতে কাজ করেন। তিনি বিভিন্ন দোকানে গিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করে কোম্পানির নিকট পাঠান। তিনি কোন ধরনের, এখন বলা আছে মেহেদি সাহেব কোন ধরনের পাইকার? তিনি হচ্ছে ক্যারি পাইকার, ড্রপ শিপার্স নাকি র্যাক জবার্স নাকি সাধারণ পাইকার? এটা হচ্ছে আমাদের কোনটা? ড্রপ শিপার্স। আচ্ছা, এরপরের অধ্যায়ে যাই, বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। স্বল্পকালীন উদ্দীপনামূলক বিক্রয় বাড়ানোর কার্যক্রম নিচের কোনটি? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, এর ভিতর দিয়ে আপনি কমন পাবেন। এবং এই ক্লাসটা করার আগে আপনি আমাদের বেসিক ক্লাস করবেন, দেন এই ক্লাস করবেন। ওকে, তাহলে আপনার একদম ইজি হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, একদম ইজি হয়ে যাবে। আর একটা জিনিস, আপনাদের মার্কেটিং প্রথম পত্রের সর্বোচ্চ, মানে বাংলাদেশের সর্বোচ্চ স্টুডেন্ট আমাদের ক্লাসটা করে গেছে। সর্বোচ্চ স্টুডেন্ট আপনারা একটু ভিউজ চেক করলে দেখতে পাবেন যে 1,08,000। ঠিক আছে, এইটা বাংলাদেশের হিউজ। আমাদের কমার্সের স্টুডেন্ট, আমাদের সারা বাংলাদেশে কমার্সের অডিয়েন্সই 3 লাখের মতো নাই। ঠিক আছে, সেইখানে মার্কেটিং সাবজেক্টটা এইটা আবার অনেক স্টুডেন্টেরই থাকে না। তো এইরকম একটা জায়গায় একটা ক্লাস দেখেন কতটা স্টুডেন্ট, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ক্লাস করে পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, তো আমাদের একটা ক্লাসের ভিতরে আমরা এত সুন্দরভাবে আপনাদের সাজাচ্ছি। আমি একটা কথা আপনাদের বলতেছি যে মার্কেটিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, একটা ক্লাসের ভিতরে একদম বেসিক থেকে শুরু করে এমসিকিউ শেষ পর্যন্ত এমন ক্লাস কেউ দিচ্ছে না। অনেকেই আপনাদের এমসিকিউ পড়াচ্ছে, কেউ সিকিউ, দেখা যাচ্ছে সিকিউর উত্তর আছে, উত্তরগুলো পড়াই দিচ্ছে এটা এইভাবে অনেকেই পড়াচ্ছে। কিন্তু আপনি বেসিকই যদি না পারেন, আপনি যদি বেসিকটাই না ধরতে পারেন, আপনি কিভাবে প্রশ্নের অ্যান্সার করে আসবেন আমাকে একটু বলেন। আপনি কখনোই প্রশ্নের অ্যান্সার করতে পারবেন না। আগে আপনার ওই অধ্যায়ের বেসিকটা দেন ক্লিয়ার করতে হবে। বেসিক পারলে আপনি এমসিকিউ নিজেই করে আসতে পারবেন, সিকিউ আপনি নিজেই পারবেন। ঠিক আছে,
বেসিক যদি আপনার ক্লিয়ার থাকে। তো এই জন্য আমরা সবার আগে বেসিকটাকে বেশি প্রাধান্য দিছি। এই জন্য প্রত্যেকটা অধ্যায়ের যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আপনাদের পড়াচ্ছি, এবং দেন ওইখান দিয়ে আপনাদের বলে দিচ্ছি যে এইখান দিয়ে আপনি সৃজনশীল প্রশ্ন পাবেন, এইখান দিয়ে আপনি এমসিকিউ পাবেন, এইটাও আপনাদের বলে দেওয়া হচ্ছে এবং এমসিকিউ প্র্যাকটিস করাই দেওয়া হচ্ছে। তো একদম ফুল সাপোর্ট, ঠিক আছে? এমন সাপোর্ট আপনাদের মোদের বিদ্যালয় ছাড়া আর কেউ দিচ্ছে কিনা এটা আমাদের জানা নাই। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই ক্লাসটা কেমন লাগতেছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? এই যে আপনারা কমেন্ট করেন, এগুলো দেখলে অনেক ভালো লাগে, ঠিক আছে? তো এবং আরও একটা কথা, যে এই কথাটা কি, সবার মন কখনো জয় করা যায় না। আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে হলেও আপনি সবার মন জয় করতে পারবেন না। এখানে কারোর না কারোর খুদ থাকবেই। দেখবেন অনেকে অল্পতে খুশি হয়, অনেকে অল্পতে খুশি হয় না। তো অনেকেই আছে আমাদের এই ক্লাসগুলো করে, তারা আমাদের এই অল্পতে তারা খুশি এইটা মাইনে নিতে পারে না, ঠিক আছে? এখন তো কিছু করার নাই। তো আমরা যেটা দিচ্ছি এটা A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত করেন, আমার ভরসা যে এখান দিয়ে আপনি সর্বোচ্চ কমন পাবেন, ঠিক আছে? তো আমরা দেখি, বলা আছে স্বল্পকালীন উদ্দীপনামূলক বিক্রয় বাড়ানোর কার্যক্রম নিচের কোনটি? এটা হিউজ বোর্ডে আসছে আর এটা খুবই ইম্পর্টেন্ট। কি বলছে? স্বল্পকালীন উদ্দীপনা বিক্রয় বাড়ানোর কার্যক্রম নিচের কোনটি? বলা আছে বিজ্ঞাপন, বিক্রয়, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার নাকি প্রত্যক্ষ বিজ্ঞাপন। নিচের কোনটি সঠিক? বিক্রয় প্রসার। পণ্য ও সেবার নৈবত্তিক উপস্থাপনাকে বলা হয় বিজ্ঞাপন। এটা বিজ্ঞাপনের সংজ্ঞা, ঠিক আছে? তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির কোন কৌশলটি বেশি দরকার? তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির কোন কৌশলটি? সাইনবোর্ড, দেওয়াল লিখন, বিক্রয়িকতা নাকি বিক্রয় প্রসার? বিক্রয় প্রসার। নমুনা বিতরণ, মূল্য ছাড়, কুপন ইত্যাদি কোন ধরনের প্রসারমূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত? এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কি ব্যক্তিক বিক্রয়, বিজ্ঞাপন নাকি বিক্রয় প্রসার নাকি জনসংঘ? এটা হচ্ছে বিক্রয় প্রসার। এগুলো হচ্ছে সব বিক্রয় প্রসারের ভিতরে যাবে। বিজ্ঞাপন কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা? বিজ্ঞাপন হচ্ছে আমাদের একমুখী যোগাযোগ ব্যবস্থা। কয়মুখী যোগাযোগ ব্যবস্থা? একমুখী। বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে কে ভোগ করে? ভোক্তা ভোগ করে। কে ভোগ করে? ভোক্তা। কারণ কি, সাপোজ আমি একটা পণ্য বাজারে নিয়ে আসবো, এই পণ্য নিয়ে আমি যাবতীয় যত বিজ্ঞাপন দিব, এই বিজ্ঞাপন দিতে আমার খরচ হয়েছে 50,000 টাকা। এখন এই যে বিজ্ঞাপন দিতে 50,000 খরচ হয়েছে, এটাকে আমি নিজের পকেট দিয়ে দিব? কখনোই দিব না। আমি যে পণ্যটা বাজারে নিয়ে আসবো, সেই পণ্যটার ভিতরে এই 50,000 টাকা ইনক্লুড করা থাকবে। তার মানে ওই পণ্য বিক্রি করে আমি আপনার কাছ দিয়ে টাকা নিয়ে আসবো। তার মানে বিজ্ঞাপন চূড়ান্ত পর্যায়ে কে বহন করতেছে? ভোক্তা বহন করতেছে। বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে বিবেচ্য বিষয় নিচের কোনটি? কি বলছে? বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে বিবেচ্য বিষয় নিচের কোনটি? পণ্যের প্রকৃতি, পণ্যের কাঁচামাল, পণ্যের মান নাকি পণ্য উৎপাদনের সময়? নিচের কোনটি সঠিক? পণ্যের প্রকৃতি, রাইট অ্যান্সার। পণ্য, সেবা ও ধারণার যে কোনো ধরনের অর্থ বা নৈবত্তিক উপস্থাপনাকে আমাদের কি বলা হয়? বিজ্ঞাপন বলা হয়। কি বলা হয়? বিজ্ঞাপন বলা হয়। না সরি কোনটা গেল? আচ্ছা, পণ্য, সেবা, ধারণার যে কোনো অর্থ ও প্রদত্ত নৈবত্তিক উপস্থাপনাকে ও প্রয়োজনীয় অর্থর কথা বলা আছে, এটা হচ্ছে প্রচার, রাইট অ্যান্সার। প্রচার। বিক্রয় প্রসারের কৌশল নিচের কোনটি? কৌশল হচ্ছে নমুনা বিতরণ, ঠিক আছে? নমুনা বিতরণ করে আপনি এটা কৌশল, বিক্রয় প্রসার মানে বৃদ্ধি করা। বিক্রয় প্রসারের কৌশলকে কয় ভাগে ভাগ করা যায়? বিক্রয় প্রসারের কৌশলকে কয় ভাগে ভাগ করা যায়? আমাদের এইটা 3টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে। ভোক্তামুখী বিক্রয় প্রসারের কৌশল হলো ভোক্তামুখী। দেখেন, একটা হচ্ছে কি ভোক্তামুখী বিক্রয় প্রসারের কৌশল আমাদের কোনটি? ক্রয় ভাতা, বোনাস প্রদান, নমুনা বিতরণ। বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা? ঝুঁকিগত থেকে আমরা হচ্ছে বীমা, জ্ঞানগত থেকে হচ্ছে আমরা বিজ্ঞাপন ধরতে পারি বা বাজারজাতকরণ। সত্যগত হচ্ছে আমাদের মালিকানা বা ক্রয় বিক্রয়। সময়গতর ভিতরে আছে গুদামজাতকরণ। তাহলে আমাদের জ্ঞানগতর ভিতরে হচ্ছে আমাদের এইটা। বিজ্ঞাপন হলো নৈবত্তিক উপস্থাপন, রাইট। অর্থ প্রদত্ত মাধ্যম নাকি গ্রাহক আকর্ষণ? এইটাও আমাদের সঠিক আনসার, ঠিক আছে।
বিভিন্ন যানবাহনের মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে বলা হয় ট্রানজিট বিজ্ঞাপন। নিচের কোনটি বহির্বিজ্ঞাপন? ঠিক আছে, এই যে সাইনবোর্ডের মাধ্যমে তারপরে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় এটাকে বলা হয় বহির্বিজ্ঞাপন। বিলবোর্ড কোন ধরনের বিজ্ঞাপন? এটাও বহির্বিজ্ঞাপন। বিলবোর্ড, সাইনবোর্ড এগুলো বহির্বিজ্ঞাপন। কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা উদ্বোধনের খবর টেলিভিশন বা পত্রিকায় সংবাদ আকারে প্রকাশিত হলে তাকে কি বলা হয়? বিজ্ঞাপন, প্রচার নাকি প্রচারপত্র? প্রচার। বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান হামজা লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশের নারী ক্রিকেট দলকে বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পৃষ্ঠপোষকতা করে আসছে। তাহলে হামজা লিমিটেড কোন ধরনের বিপণন প্রসার এখানে ব্যবহার করছে? কোন ধরনের বিপণন প্রসার? বিক্রয়, বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, প্রত্যক্ষ বিজ্ঞাপন নাকি জনসংযোগ করছে? আরও একটা উদ্দীপক আমরা পড়ি। বাণিজ্য মেলায় এ কোম্পানি ক্রেতাদের একটি বালতি কিনলে একটি মগ ফ্রি দিচ্ছে। মেলা শেষে বি কোম্পানি হঠাৎ বালতিটি 2টি মগ ফ্রি দেওয়ার ঘোষণা দেওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। একটা কিনলে একটা ফ্রি দিচ্ছি, এরপরে আবার একটা কিনলে 2টা করে ফ্রি দিচ্ছি। তাইলে 2টা যখন ফ্রি দেবো তখন আমাদের সবাই হুড়মুড় করে এসে পড়বে না, আমি কিনবো এরকম একটা ব্যাপার থাকবে না যে একটা কিনলে 2টা জিনিস ফ্রি দিচ্ছে। তো এই দিকে আমরা বেশি ঝুঁকি। এটা বিজ্ঞাপন, এটা প্রচার, এটা বিক্রয় প্রসার নাকি এটা হচ্ছে বিক্রয়িকতা? এটা হচ্ছে আমাদের কি বিক্রয় প্রসার, এটা হচ্ছে বিক্রয়ের একটা কৌশল। মিসেস রহমান একটি বুটিক কারখানার মালিক। তিনি আয়তন, ঘনত্ব, পেশা, ধর্ম এবং আয়ের কথা বিবেচনা করে ঢাকা এবং চট্টগ্রামে 2টি বুটিক শপ স্থাপন করেন। এছাড়া উদ্বোধন উপলক্ষে তিনি তার বুটিক পণ্যের ওপর 1 মাসের জন্য 10% মূল্য ছাড় দেন। মিসেস রায়ান বিক্রয় বৃদ্ধির জন্য বিপণন মিশ্রণের কোন উপাদানের উপর গুরুত্ব আরোপ করেছেন? পণ্য, মূল্য, বন্টন নাকি প্রসার? অবশ্যই প্রসার। আচ্ছা, আপনাদের জন্য এই যে একটা সারপ্রাইজ, মানে আমাদের কমার্স আন্টার সি ইউনিটের একটা কোর্স, ঠিক আছে? এখানে আপনি সি ইউনিটের কমপ্লিট একটা কোর্স আপনি এখানে পাবেন। ক্লিয়ার? তো এইখানে আমাদের এই যে টিচার প্যানেল, এখানে আমরা আপনাদের আপনাদের যে সি ইউনিটে যে সর্বোচ্চটা দেওয়ার আমরা সর্বোচ্চটা আপনাদের এখানে দিব, ঠিক আছে? তো আমাদের ক্লাসগুলো কেমন লাগে এটা আপনারা মানে জানেন এবং আমাদের ক্লাসগুলো করেন, আমাদের ক্লাস থেকে কেমন কমন পান, দ্বিতীয়ত আমাদের ক্লাস কেমন বুঝেন, ঠিক আছে? সবগুলো মিলায় একটা ডিসিশন আপনার হাতে। খুব শীঘ্রই এই কোর্সটা আপনাদের লঞ্চ হয়ে যাচ্ছে। আপনারা এটা বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। ওকে, এরপরেরটা আমরা দেখি। ক্রেতা ও ভোক্তার অভিযোগ নিষ্পত্তির কৌশলকে কি বলা হয়? বিপণন, ব্যক্তিক বিক্রয়, প্রচার নাকি গণসংযোগ? এটাকে কি বলা হয়? ব্যক্তিক বিক্রয়। বিক্রয়কর্মীর গৃহীত কলা কৌশলকে কি বলা হয়? ব্যক্তিক বিক্রি নাকি গণসংযোগ, বিক্রয় প্রসার নাকি বিক্রয়িকতা? নিচের কোনটি সঠিক? বিক্রয়িকতা। কাজ করে। ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়ার কোন ধরনের যোগাযোগ প্রতিষ্ঠিত হয়? ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়ায় কোন ধরনের যোগাযোগ আমাদের কি হয়? প্রতিষ্ঠিত হয়। একমুখী যোগাযোগ, দ্বিমুখী, ত্রিমুখী নাকি বহুমুখী? দ্বিমুখী। ত্রিমুখীও না, দ্বিমুখী যোগাযোগ। বিপণন প্রসারের কোন কৌশলের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের সাথে সরাসরি সম্পর্ক বজায় রাখা যায়? কোনটির মাধ্যমে? প্রচার, বিজ্ঞাপন, জনসংযোগ নাকি ব্যক্তিক বিক্রয়? ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে। সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় পরিণত করার কৌশলকে বিজ্ঞাপন বলা হয়, অভিজ্ঞতা বলা হয়, প্রচার বলা হয় না বিক্রয়িকতা বলা হয়? নিচের কোনটি বিজ্ঞাপনের মাধ্যম? মোড়ক, কুপন, প্রদর্শনী নাকি নমুনা? নিচের কোনটি সঠিক? মোড়ক। ক্রেতার সাথে সরাসরি সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার কৌশল হচ্ছে জনসংযোগ, ব্যক্তিক বিক্রয়। মানে সরাসরি একটা জায়গায় সরাসরিভাবে যখন আমি পণ্যটা বিক্রি করব। বাজারে নতুন কফি প্রচলন ব্যক্তিক বিক্রয়ের কার উপকার করে? উৎপাদনকারীর, ক্রেতার, বিক্রেতার নাকি সমাজের? এটা কিসের উৎপাদন? ক্রেতার উৎপাদন করে। বিক্রয়িকতা হলো একজন বিক্রয়কর্মীর গুণাবলী। এটা একজন বিক্রয়কর্মীর কি গুণাবলী?
বিক্রয়কর্মীর গুণাবলীকে একত্রে কি বলা হয়? ব্যক্তিক বিক্রয় বলা হয়, বিপণন প্রসার বলা হয়, তারপরে বিপণন মিশ্রণ বলা হয়, নাকি বিক্রয়িকতা বলা হয়? নিচের কোনটির সাথে? বিক্রয়িকতা বলা হয়। নিচের কোন বিষয়টি বিক্রয়িকতার অন্তর্ভুক্ত? নিচের কোন বিষয়টি বিক্রয়িকতার অন্তর্ভুক্ত? পণ্য ছাড়, তারপরে বলা আছে বিক্রয়কর্মীর গুণ, নাকি পণ্যের মান, নাকি বিক্রয়কর্মীর বেতন? নিচের কোনটি সঠিক? বিক্রয়কর্মীর এটা একটা গুণ। বিক্রয়িকতার বৈশিষ্ট্য হলো পণ্য ও বা সেবার বিক্রয়ের কৌশল, পণ্য কেনায় প্রচারিত করা, নৈবত্তিক উপস্থাপনার কৌশল। নিচের কোনটি সঠিক? বলা আছে বিক্রয়িকতার বৈশিষ্ট্য পণ্য বা সেবা বিক্রয়ের কৌশল, রাইট। পণ্য কেনার প্রচারিত করা, রাইট। নৈবত্তিক উপস্থাপনা এটা বিজ্ঞাপনের সাথে যায়, তাহলে সঠিক উত্তর আমাদের 1 ও 2। বিক্রয়িকতা প্রতিষ্ঠান ও ক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে, বিভিন্নমুখী উপযোগ সৃষ্টি করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে। নিচের কোনটি সঠিক? আমরা একটু দেখি। বিক্রয়িকতা কি করে? আমাদের প্রতিষ্ঠান ও ক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে না, এটা বিভিন্নমুখী উপযোগ সৃষ্টি করে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করে। আচ্ছা, জীবনযাত্রার 1 ও 3। প্রতিষ্ঠান ক্রেতার মধ্যে সেতুবন্ধন, বিক্রয়িকতা। হ্যাঁ, প্রতিষ্ঠান এবং ক্রেতার মধ্যেই তো বিক্রয়িকতা থাকে, রাইট রাইট রাইট। এবং তারপরেরটা আমাদের কি বলা আছে? বিভিন্নমুখী না, এটা জীবনযাত্রার মধ্যে। 1 ও 3 রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা ভুল হয়েছে। 1 ও 3 রাইট অ্যান্সার। বিক্রয়িকতার বৈশিষ্ট্য হলো পণ্য বা সেবা বিক্রয়ের কৌশল, স্থায়ী ক্রেতা তৈরির কৌশল, নাকি পণ্য ক্রয়ে প্রচারিত করার কৌশল। বিক্রয়িকতার বৈশিষ্ট্য পণ্য বা সেবা বিক্রয়ের একটা কৌশল, রাইট, এটা বিক্রয়িকতাই করে। স্থায়ী ক্রেতা তৈরির কৌশল, রাইট, যে এই ক্রেতাটা আমার স্থায়ীভাবে থাকা লাগবে, মানে এই ক্রেতা আমার কাছে জন্য, মানে আমার দোকান যতদিন আছে ততদিন আমার কাছে জন্য এই ক্রেতা আমার কাছে আসে, তার মানে এটা স্থায়ীভাবে রাখা লাগবে। পণ্য ক্রয়ে প্রচারিত করতে হবে, তার মানে 3টাই রাইট অ্যান্সার। পণ্য সংক্রান্ত জ্ঞান বিক্রয়কর্মীর কোন গুণাবলী? পণ্য সম্পর্কে জ্ঞান পেশাগত, মানসিক, সামাজিক, নাকি নৈতিক? কি বলা আছে? পণ্য সম্পর্কে যে জ্ঞান, পণ্য সংক্রান্ত যে জ্ঞান, এটা বিক্রয়কর্মী পেশাগত, এটা আপনার পেশা, যে আপনার এটা মনে রাখতেই হবে। মিশুক ও মার্জিত আচরণ বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ? মিশুক ও মার্জিত আচরণ এটা বিক্রয়কর্মীর সামাজিক গুণ। বিক্রয়কর্মীর সামাজিক গুণ কোনটি? স্বাস্থ্য, না আত্মবিশ্বাস, সুন্দর হাসি, নাকি মিশুক স্বভাব? আত্মবিশ্বাস। আচ্ছা, বিক্রয়কর্মীর সামাজিক গুণ, হ্যাঁ, মিশুক স্বভাব, রাইট রাইট রাইট। আত্মবিশ্বাস না, এটার ভিতরে না। আত্মবিশ্বাস সামাজিকের ভিতরে আসবে না, মিশুক স্বভাব, রাইট। নিচের কোনটি বিক্রয়কর্মীর সামাজিক গুণাবলী? কি বলছে? আবার দেখেন এই সামাজিক গুণাবলী কতটা ইম্পর্টেন্ট। এখান দিয়ে আপনারা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিক্রয়কর্মীর কোনটি বিক্রয়কর্মীর সামাজিক গুণাবলীর ভিতরে পড়ে। এটা ভাবভঙ্গি, আত্মবিশ্বাস, নির্ভরযোগ্যতা, নাকি মার্জিত আদব কায়দা? মাত্রই বললাম মার্জিত আদব কায়দার ভিতরেই আসবে। একটা উদ্দীপক দেখেন, জনাব জনির ঢাকায় মিরপুর 1 সৌর ও বিদ্যুৎ সরঞ্জাম বিক্রির একটি দোকান আছেন। ক্রেতাদেরকে পণ্য সম্পর্কে জানতে বা প্রচারিত করার জন্য মাঝে মাঝে তিনি বিভিন্ন মিডিয়ার বিজ্ঞাপন দিয়ে থাকেন। তিনি বিক্রয়কর্মীর মাধ্যমে ক্রেতাদের কাছে উপকারিতা উপস্থাপন করেন এবং মূল্য ছাড় এর কারণে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে কী হন? সক্ষম হন। উদ্দীপকে উল্লিখিত পণ্যটি কোন ধরনের পণ্য? উদ্দীপকে উল্লিখিত পণ্যটি কোন ধরনের পণ্য? সে কি ধরনের? সৌরবিদ্যুৎ যে পণ্যটা, এই পণ্য সম্পর্কে জানে কিন্তু এই পণ্যটা কেউ কিনতে চায় না। সৌরবিদ্যুৎ সম্পর্কে তো আমরা জানি যে এটা কি উপকারিতা, এটা কি হয়, কিন্তু এই পণ্যটা আমরা সচরাচর ক্রয় করি না। কেন করি না? আমাদের বিদ্যুৎ আছে, এই জন্য আমরা সৌরবিদ্যুৎটা ওইভাবে ক্রয় করি না। তো এটা হচ্ছে আমাদের কি পণ্য? অযাচিত পণ্য। এটা আমাদের ওই অধ্যায়টা এখানে ঢুকছে। অনন্যা ফ্যাশন বিক্রয়কর্মী নিয়োগে কোন ধরনের গুণাবলীর উপর গুরুত্ব দেন? তাহলে আগে অনন্যা ফ্যাশন বাণিজ্য মেলায় একটা স্টল বুকিং দিয়েছেন, এই জন্য তাদের একজন বিক্রয়কর্মী প্রয়োজন। বিক্রয়কর্মী নেওয়ার জন্য সুন্দর চেহারা, কথোপকথন, যোগ্যতা, ব্যক্তিত্বের ওপর গুরুত্ব দেন। তাহলে এটা কোন ধরনের গুণাবলীর ভিতরে? নৈতিক, শারীরিক, সামাজিক, নাকি মনস্তান্ত্রিক? নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে শারীরিক গুণাবলী, কারণ তার দেখেন এখানে সুন্দর চেহারা, কথোপকথন, যোগ্যতা, এগুলো সব শারীরিক। আচ্ছা, এবার আমরা এর পরের প্রশ্নটা একটু যাই।
আচ্ছা, এবার 81 নাম্বারটা আমরা দেখছিলাম, হাই চয়েস টাওয়ার কোন ধরনের বিপণী? মিস মিতু হাসান পার্কিং, শীততাপ নিয়ন্ত্রিত ডাক বিনোদন এবং বাচ্চাদের খেলাধুলার অত্যাধুনিক সুবিধাযুক্ত হাই চয়েস টাওয়ার থেকে তার প্রয়োজনীয় পণ্য কেনে। হাই চয়েস টাওয়ার কোন ধরনের বিপণী? সুপার মার্কেট, সুপার স্টোর আছে, তারপরে বলা আছে বিপণীমালা নাকি পরিকল্পিত বিপণী আছে বিপণী কেন্দ্র। নিচের কোনটি সঠিক? পরিকল্পিত, কারণ এটা আগের থেকে ওরা পরিকল্পনা করেই বানাইছে। এটা একটা পার্কিং থাকবে, শীততাপ নিয়ন্ত্রিত থাকবে, ডাক বিনোদন থাকবে বাচ্চাদের জন্য, এটা আগের থেকে পরিকল্পিত করা। কোন ধরনের মার্কেটিংকে টেকসই মার্কেটিং বলে? ক্যাটালগ মার্কিং, কিয়াস্কো মার্কিং, অনলাইন মার্কিং নাকি গ্রিন মার্কেটিং? গ্রিন মার্কেটিংকে মূলত বলা হয় টেকসই মার্কেটিং। বিভাগীয় বিপণীর বৈশিষ্ট্য কোনটি? বিভাগীয় বিপণনীর বৈশিষ্ট্য একই দালানে অবস্থিত, একাধিক শাখায় উপস্থিত, কেন্দ্রীভূত ক্রয় নাকি কম মূল্যে পণ্য বিক্রয়। নিচের কোনটি? এটা একই দালানে অবস্থিত। অনলাইন মার্কেটিং হলো প্রত্যক্ষ বিজ্ঞাপন, প্রত্যক্ষ ক্রিয়াশীল নাকি অনমনীয়? এটা কোনটা? অনলাইন মার্কেটিং অনমনীয় না, এটা হচ্ছে নমনীয়। তাইলে আমাদের এইটা হবে না, তার মানে এই দুইটা হবে। সঠিক উত্তর 1 ও 2। কোনটি পরিকল্পিত বিপণী কেন্দ্রের সুবিধা? পরিকল্পিত বিপণী কেন্দ্রের সুবিধা কম খরচ, গ্রাহক সংখ্যা সীমিত, এটিএম ব্যাংক ও এটিএম সুবিধা নাকি নমনীয়তা? নিচের কোনটি সঠিক? ব্যাংক ও এটিএম সুবিধা। একই মালিকানা ও ব্যবস্থাপনায় 2 এবং ততোধিক খুচরা দোকানের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে। নিচের কোনটি? একই মালিকানা ও ব্যবসায় 2 বা ততোধিক খুচরা দোকানের মাধ্যমে পরিচালনা করে। নিচের কোনটি? চেইন স্টোর, সুপার মার্কেট নাকি ডিপার্টমেন্ট স্টোর? নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে চেইন স্টোর বা বিপণীমালা। কোন ধরনের বিপণীতে বিক্রয়কর্মীর প্রয়োজন হয় না? ডিপার্টমেন্ট স্টোর, পরিকল্পিত বিপণী, সুপার মার্কেট নাকি চেইন স্টোর? এখানে কোথায় আমাদের যে টোটালি আমাদের বিক্রয়কর্মীরই প্রয়োজন হয় না? আমাদের সুপার মার্কেটে কোনো বিক্রয়কর্মীর প্রয়োজন হয় না, কারণ আপনি তাক থেকে পণ্য নেবেন, নিয়ে ওইটা কাউন্টারে গিয়ে আপনি টাকাটা বিলটা করে আপনি চলে আসতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো। সামগ্রিক বিপণন কার্যক্রমকে পরিবেশ উপযোগী করা হলে তাকে কি ধরনের বিপণন বলে? তাকে কি ধরনের? অনলাইন বিপণন, গ্রিন বিপণন, ক্যাটালগ বিপণন নাকি প্রত্যক্ষ বিপণন? তাকে কি বিপণন বলা হয়? গ্রিন বিপণন বলা হয়। কি বিপণন? গ্রিন মার্কেটিংয়ের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা যায়, রাইট। সমাজের কল্যাণ সাধিত হয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখে, সবগুলোই সঠিক। আর এই গ্রিন মার্কেটিং সবসময় পরিবেশটাকে নিয়ন্ত্রিত করে। পারস্পরিক ক্রিয়াশীল ও সরাসরি যোগাযোগ করার প্রক্রিয়াকে কি বলা হয়? পারস্পরিক এবং ক্রিয়াশীল এবং সরাসরি যোগাযোগ করার প্রক্রিয়াকে আমাদের মূলত কি বলে? ব্যবসায়িক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ, বিপণন পরিবেশ নাকি এটা পরিবেশ? এটা পরিবেশের ভিতরে আসবে। প্রত্যক্ষ সাড়ামূলক বিজ্ঞাপন পাওয়া যায় কিভাবে? প্রত্যক্ষ সাড়ামূলক টেলিমার্কেটিংয়ে, অনলাইন মার্কেটিংয়ে, সরাসরি উপস্থাপনে নাকি টিভিতে কয়েক মিনিটের বিজ্ঞাপনে? নিচের কোনটি সঠিক? পণ্য সরাসরি যখন আমরা উপস্থাপন করব তখন। অনলাইন মার্কেটিং কিভাবে সংগঠিত হয়? ব্যক্তিক উপায়ে, ইলেকট্রনিক উপায়ে, টেলিফোনের মাধ্যমে নাকি? এটা ইলেকট্রনিক উপায়ে হয়। প্রত্যক্ষ বাজারজাতকরণ নিচের কোনটি? প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা, পরোক্ষ যোগাযোগ রক্ষা নাকি সরাসরি যোগাযোগ হয় নাকি মধ্যস্থ কারবারি ব্যবহৃত হয় নাকি বন্টন প্রণালী ব্যবহৃত হয়? নিচের কোনটি সঠিক? আমরা একটু দেখি। প্রত্যক্ষ বাজারজাতকরণ নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে সরাসরি যোগাযোগ হয়। প্রত্যক্ষ মানে সরাসরি বোঝায়। কি বোঝায়? সরাসরিকে বোঝায়। টেলিমার্কেটিং কি? ইন্টারনেটের মাধ্যমে বিক্রয় করা, পণ্য পরিদর্শনের মাধ্যমে করা, টেলিফোনের মাধ্যমে ক্রেতার কাছে পণ্য বিক্রয় করা। টেলিমার্কেটিং টেলিফোনের মাধ্যমে ক্রেতার কাছে পণ্য বিক্রয় করা। মিনা বাজার কোন ধরনের খুচরা ব্যবসায়? ফ্রাঞ্চাইজি, বিভাগীয় বিপণী, বহু শাখা ভিত্তিক নাকি এটা বিপণীমালা? এটা আছে বিপণীমালা মানে চেইন স্টোর। সেবা খুচরা ব্যবসায় নিচের কোনটি? সুপার স্টোর, সুপার মার্কেট, সুবিধা স্টোর নাকি চেইন স্টোর? সুপার মার্কেট। বিক্রয় কর্মীবিহীন খুচরা ব্যবসায় নিচের কোনটি? ভেন্ডিং মেশিন নাকি হচ্ছে সুপার স্টোর নাকি চেইন স্টোর নাকি ডিপার্টমেন্টাল স্টোর? বিক্রয়বিহীন খুচরা, এটা হচ্ছে আমাদের
স্বসেবা, এটা হচ্ছে সুপার মার্কেট। আমরা একটু সামনে চলে গেছিলাম চাপ লেগে। বিক্রয় কর্মীবিহীন খুচরা ব্যবসায় নিচের কোনটি? এইটা আমাদের ছিল, তাই না? এটা হচ্ছে আমাদের, আচ্ছা এইটার আপনাদের উত্তর এখানে দেওয়া নেই। তাহলে বিক্রয় কর্মীবিহীন খুচরা ব্যবসায় নিচের কোনটি? ভেন্ডিং মেশিন, সুপার স্টোর নাকি চেইন স্টোর? এখন ভেন্ডিং স্টোর বলতে আমরা একটা বুঝাইছিলাম, ওয়েট, 6 নম্বরটা পড়ছি 97। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে ভেন্ডিং স্টোর নাকি সুপার স্টোর নাকি চেইন স্টোর? এখন বিক্রয় কর্মীবিহীন খুচরা ব্যবসায়, প্রশ্নে আমাদের খুচরা ব্যবসায় বলা আছে। খুচরা ব্যবসায় হলে এটা আমাদের সুপার স্টোরই হবে, ঠিক আছে। সুপার স্টোর এটা আমাদের কি কর্মীবিহীন, তাই তো, বিক্রয় কর্মীবিহীন। এটা চেইন স্টোরও সঠিক অ্যান্সার হয়। এই দুইটা আমাদের সঠিক অ্যান্সার হয়, কিন্তু এটা চেইন স্টোর মেবি সঠিক অ্যান্সার। এটা একটু আপনার বইয়ের সাথে মিলাই দেখিয়েন, কারণ এটা ভেন্ডিং স্টোরও হইতে পারে, এটা চেইন স্টোরে দেয়, দুইটার ভিতরে যে কোনো একটা হইতে পারে। এটা একটু চেক করিয়েন। গ্রিন প্যালেস কোন ধরনের সংগঠন? নেদারল্যান্ড, এটা হচ্ছে কেনিয়া নাকি ইংল্যান্ড নাকি যুক্তরাষ্ট্র? গ্রিন পিস, এটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র। সুমন ঢাকায় ইনস্ট্যান্ট প্লাজার একটি দোকানে ইন্টারনেটের মাধ্যমে একটি টি শার্টের অর্ডার দিলে তারা যথাসময়ে টি শার্টটি পাঠিয়ে দিল। সুমন টি শার্ট কেনার জন্য যে পদ্ধতি ব্যবহার করলো তাকে কি বলা হয়? প্রত্যক্ষ মার্কেটিং, গ্রিন মার্কেটিং, পরোক্ষ মার্কেটিং নাকি এটা হচ্ছে আমাদের সেবা মার্কেটিং? এটা আমাদের কোন ধরনের মার্কেটিং? প্রত্যক্ষ মার্কেটিং। এই সোলার লোটো কোম্পানি সাগরের পানিতে সোলার প্যানেল সিস্টেমের ব্যবহারের মাধ্যমে বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করছে। এই সোলার বিদ্যুৎ কার্যক্রমটি কোন ধরনের মার্কেটিংয়ের ভিতরে আমাদের যাবে? এটা হচ্ছে আমাদের গ্রিন মার্কেটিংয়ের ভিতরে আসবে। যেগুলো পরিবেশের সাথে থাকবে এইগুলোকে কি বলা হয়? গ্রিন মার্কেটিং আমার বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের 200 এমসিকিউর ক্লাস এই পর্যন্তই। আপনাদের এই অধ্যায় মানে এই টোটাল দ্বিতীয় পত্রের যে বইটা, এই বইটার যে মোস্ট ইম্পর্টেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো, সেই এমসিকিউগুলো আপনাদের এখানে প্র্যাকটিস করা হয়েছে, ঠিক আছে। এবং এইগুলো আপনি করলে সাথে আমাদের বেসিক যে ক্লাসটা দেওয়া হয়েছে, ওই বেসিক ক্লাসটা করলে আপনি 100% এই মানে মার্কেটিং দ্বিতীয় পত্র থেকে একটা প্রস্তুতি পেয়ে যাবেন। এবং আপনাদের প্রথম পত্রের পরীক্ষা কেমন হয়েছে এইটা একটু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরপরে আপনাদের ম্যানেজমেন্ট পরীক্ষার যে জন্য যদি আপনাদের প্রস্তুতিমূলক ক্লাস লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।